কি হচ্ছে এসব? লাইট অন করে কেউ? হঠাৎ লাইট অফ করলো কে? মেজরের উৎকণ্ঠা ভরা কণ্ঠ গর্জে উঠল চারিধারে। ডুবে যাওয়া অন্ধকারের মধ্যে রুহানিয়ার ভয় হতে লাগলো। সে দুর্বল কণ্ঠতে ডাকলো, আরবাজ। ঠিক এ সময় ভিড়ের মধ্যে থেকে কেউ একজন ছুটে এগিয়ে আসতে লাগলো তার দিকে। সে আর কেউ নয়, আরবাজ। রুহানিয়াকে এক হাতে এসে ধরল সে। অন্যদিকে পিছনে তার টিম রয়েছে। বোঝা যাচ্ছে লাইভে আছে আরবাজ। প্রলয় স্মিত হাসল। তাৎক্ষণিকভাবে পকেটের আড়ালে থাকা ছোট্ট রিমোটটিকে হাতে তুলে নিল। ধীরে ধীরে সেটা ঘুরিয়ে আকাশে উঠতে থাকা পাখিগুলোকে নির্দেশনা দিল। অমনি সেগুলো সবিন্যস্ত বৃহৎ স্ক্রিন হয়ে গেল যেন। মুহূর্তে সেখানে ভেসে উঠল মেজর ও শত্রু দেশের একজন মন্ত্রীর আলাপ। সেখানে বিশেষ কিছু চুক্তির কথা বলা হচ্ছে, যা অনেক গোপনীয়। এটার মধ্যে সেতু হয়ে কাজ করছে মেজর ও তার স্ত্রী। সবথেকে অদ্ভুত বিষয়, চুক্তিগুলোতে দেশের বেনিফিট নেই, বরং প্রচন্ড দুর্নীতি ও লুটপাটের পথ খুলে দিবে। সেসব আড়াল করে নিজের দেশের বিরুদ্ধে কাজ করবে মেজর। চারিদিকে কানাঘুষা চলছে। মেজর বলল, সবাই শান্ত হন। এসব ফেক, কখনো সত্য হতে পারে না। কিন্তু একের পর এক প্রমাণ আসতে লাগলো। এদিকে বিষয়টা যে লাইভে হচ্ছে তা অল্প মুহূর্তে ভাইরাল হতে লাগলো। আরবাজের টিমে থাকা সর্বকনিষ্ঠ ছেলেটা ভালো ভিউয়ের আশায় আরো ভালোভাবে ক্যামেরা ধরল। তবে সর্বশেষে এলো বৃহৎ চমক। পুরো বিষয়টা পাবলিক করার ক্রেডিট যখন আরবাজকে দেওয়া হলো স্ক্রিনে, যা পুরুষটি নিজেও জানে না। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। রুহানিয়ার থেকে হাত ছাড়িয়ে ভালোভাবে দেখার চেষ্টা করলো যে আসলেও সবকিছু ক্রেডিট তাকে দেওয়া হলো কিনা। মেজর রেগে পাশে থাকা নিরাপত্তা কর্মীর থেকে রাইফেল নিয়ে ফায়ার করলো। ছত্রভঙ্গ হলো না পাখিগুলো, উল্টো থম ধরে রইল কিছুক্ষণ। এরপর ধীরে ধীরে কালো আঠালো যুক্ত তরল বৃষ্টির মতন পড়তে লাগলো। ট্রলায় পাশে দাঁড়ানো রুহানিয়াকে টেনে নিজের বুকে এনে আড়াল করলো। মেয়েটা ভয়ে চুপ করে রইল। চারিধারে সকলের ছোটাছুটি চলছে। মিনিট পাঁচেক পর যখন থামলো, তখন এক একজন আলকাতরা দিয়ে ভর্তি হয়ে আছে। এসব কি হলো এখন? মেজর, তুমি আসলে এসব করেছো? হাউ ডিয়ার ইউ! স্যার, বিশ্বাস করুন, এসব মিথ্যে। কি মিথ্যে? ইতিমধ্যে তোমার সকল তথ্য চলে গেছে। কল করেছিল আমাকে। সেসব মিথ্যে? নাকি আমাদের এহেন আলকাতরা দিয়ে ভূত হওয়া মিথ্যে? আমি তোমার এমন হাল করব? প্রতিমন্ত্রী তাহেরের হুমকিতে চুপসে গেল যেন মেজর। শুকনো ঢোক গিলে চারপাশে তাকাতে লাগলো। এহেন সময় ভিড়ের মধ্যে কেসে উঠল কেউ। রুহানিয়ার কানে তা যেতে মুহূর্তে প্রলয়ের থেকে সরে গেল। আরবাজের এতক্ষণে নিজের স্ত্রীর উপর নজর গেল। প্রলয় উঁচু কণ্ঠে বলল, মিস্টার তাহের, অপরাধীকে ধরার আগে কি আমাদের উচিত না হিরোকে সম্মান করা? মিস্টার আরবাজ এত বড় অসাধ্য সাধন করলেন কিভাবে? আরেকটু হলে গভর্নমেন্ট ধোঁকা পেতে চলেছিল। চলেন সকলে মিলে মিস্টার আরবাজের এহেন সাহসিকতার জন্য হাততালি দিই। তাহের সঙ্গে তাল মিলালো। কারণ এটা ন্যাশনাল নিউজে রূপান্তর হবে। অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল নিউজ। সরকারের ওপর সব দিক থেকে চাপ আসবে। কিন্তু এখন সেফ খেলতে হবে। আর চোখে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা আরবাজকে দেখলো তাহের। মনে মনে ভীষণ তেতো অনুভব করলো। থ্যাংক ইউ মিস্টার প্রলয়। আপনি যে কিভাবে ওই সিচুয়েশন থেকে আমাদের বের করে আনলেন। রুহানিয়াকে নিয়ে মিডিয়ার চোখ এড়ানো সত্যিই ঝামেলা ছিল। আপনি আমাকে বারবার রক্ষা করে চলেছেন। ইটস ওকে আরবাজ, তুমি আমাকে ট্রাস্ট করতে পারো। রুহানিয়া, আপনি ঠিক আছেন তো? আরবাজের এক পাশে প্রলয়, আরেক পাশে রুহানিয়া, আর সামনে ড্রাইভারের সাথে আনাম বসেছে। সে এখনো বুঝতে পারছে না কি হলো, কিন্তু মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। প্রলয় শান্ত ভঙ্গিতে বলল, ভাগ্যিস আপনার শরীরে আলকাতরা পড়তে দেইনি। যদিও আমি নিজে ভূত হয়ে গেছি। তবে আরবাজ এসব করলে কিভাবে তুমি? দারুণ আইডিয়া ছিল। তুমি পুরো দেশে হিরো বনে গেছো। ওই তো এক্সপার্টের সাহায্য নিয়েছিলাম। যাহা মিথ্যে কথা বলা ছাড়া আর উপায় নেই আরবাজের। সে আগে নিজে বুঝতে চায় যে কি হলো, এরপর না হয় ক্লিয়ার করবে। পুরো গাড়িটা আলকাতরার গন্ধতে ভরে গেছে, বিশেষ করে আরবাজ ও প্রলয় দুজনেই। তবে প্রলয় কিভাবে যেন মুখটা পরিষ্কার করেছে, অন্তত কিছুটা সুশ্রী লাগছে। রুহানিয়া নাক চেপে ধরল। সেই দৃশ্যতে প্রলয় হেসে বলল, এভাবে আমাদের অপমান না করলেও পারতেন রুহানিয়া। অপমান নয়, প্রচন্ড গন্ধ, বমি আসছে। আনাম আঙ্কেল, রাস্তার একপাশে গাড়ি থামান। আরবাজ ভুরু কুঁচকে বলল, কেন?
রুহানিয়া খালি পেটে আছে, সেক্ষেত্রে ওনার কিছু খাওয়া দরকার। এতে বমি বেশি আসছে। দরকার নেই, ও স্ট্রিট ফুড খায় না। ইটস ওকে, এখানে হাইজিন মেনটেন করে। এখানকার ভুনা খিচুড়িটা দারুণ। এত রাত হয়েছে, কনসিডার করুন। চলয়কে মনে মনে অসংখ্য ধন্যবাদ দিল রুহানিয়া, কারণ বাড়িতে গিয়ে কেমন পরিস্থিতি হবে সেটা বলা মুশকিল। সেক্ষেত্রে যদি আগে কিছু খাওয়া যায়। সে যদিও সন্দেহতে ছিল আরবাস মানবে কিনা, কিন্তু মেনে নিল একটু ভেবে। ওকে, তবে রুহানিয়া খেয়ে জলদি ফিরে আসবে। আমি গাড়ি থেকে নামবো না। চলয়া নামকে ইশারা করলো রুহানিয়াকে নিয়ে যেতে। মেয়েটা স্বাধীন বিড়াল ছানার মতন যাচ্ছে। এই দৃশ্য আপাতত দৃষ্টিতে চলয়কে শান্ত রাখলো। সে অস্থির হলো। রুহানিয়ার জীবন এমন ছিল না। সে নিশ্চিত তার বাবা যদি জানে ফিগার মেনটেনের নামে মেয়ের সাথে এসব হয়, তাহলে প্রলয়ের থেকে ধার করে সত্যিকারের মিসাইল নিয়ে ছুড়ে দিবে আরবাজের ওপর। এহেন সময় প্রলয়ের ফোন বেজে উঠল। আসিফ কল করেছে। সে বের হয়ে এলো গাড়ি থেকে। কিছু দূর যেয়ে রিসিভ করলো। হ্যালো আসিফ ভাই, আপনার পাখিগুলোকে ঠিকঠাক পৌঁছেছে? হ্যাঁ, তবে যা দৃশ্য দেখলাম, ভালো রকমের ঝামেলার সৃষ্টি হলো দেশে। এটা করলে কেন? এর উপর ক্রেডিট আবার আরবাজকেও দিলে? বিষয়টা খেয়াল করুন। আরবাজ পুরো দেশের মানুষের কাছে হিরো, কিন্তু যারা ক্ষমতা ধরে রেখেছে তাদের কাছে বিষয়টা পুরো উল্টো। সরকার চাপে পড়েছে, তাই নিজেরা চাপটা আরবাজকে দিবে। নিজের ইমেজ যা হয়েছে তা ধরে রাখতে চাইবে ছেলেটা। আর যে যত উপরে উঠবে তত তাড়াতাড়ি তো নিচে নামবে, তাই না? তোমাকে বোঝা যায় না প্রলয়। একটা মেয়ের জন্য পুরো ইন্টারন্যাশনাল নিউজ তৈরি করে দিলে। কারণ মেয়েটা আমার সুলতানের দিল রুহানিয়া। সুলতানের সম্মানের সবই করা সম্ভব। আসিফ উচ্চস্বরে হেসে বলল, পাগল, তাড়াতাড়ি বাসায় এসো। তোমার বোনকে দেখতে যাব, একা যাওয়ার সাহস নেই। বাইরে গাড়িতে বসে আছে। ফোন রেখে দিল প্রলয়। ফুটকার্ট থেকে খিচুড়ি এনে আনাম রুহানিয়ার সামনে দিল। মেয়েটা তৃপ্তি নিয়ে খাচ্ছে আর খুবই গভীর কিছু আলাপ করছে। এত প্রাণবন্ত লাগছে তাকে। চলের এই মুগ্ধ চাউনি গাড়িতে বসে থাকা আরবাস মনোযোগ দিয়ে দেখেও নিজের ভুল মনে করলো। হাজার হোক, একটা হাত নষ্ট। প্রতিবন্ধী পঙ্গু প্রলয় আরবাজের কি ক্ষতি করতে পারবে? একজন ভদ্রলোক কখনো রাত বেরিতে মানুষের বাড়ির বাহিরে বসে থাকে না। আমার ছোট ভাই রয়েছে, অন্তত ওর সামনে অপমান করবেন না আমাকে আসিফ। চলে যান। ঘাড় ঘুরিয়ে আশাকে দেখলো আসিফ। পুরুষটির চোখে যেন শত বছরের উন্মাদনা। এই আত্মহংকারী, নার্সাসিস্ট ও দাম্ভিক মেয়েটাকে সে দেখেছিল ঠিক গুনে গুনে 15 বছর আগে। সেই থেকে পিছন পিছন ঘুরে অবশেষে যখন পটাতে পারল, ঠিক তখন নিজের ইগোর জন্য দূরে চলে গেল মেয়েটা। এটা আমার বউয়ের বাড়ি, তোমার সমস্যা কি মেয়ে? মানে আপনার কোন দিক থেকে 35 বছরের আমি কি মেয়ে মনে হয়? সব দিক থেকে তুমি এখনো সমানভাবে টেস্টি। আড়মোড়া ভাঙলো আসিফ। শব্দ করে দরজা খুলে বের হয়ে এলো। আশা খেয়াল করলো গেটের কাছে বুড়ো দারোয়ানটা পান চিবোচ্ছে আর মুসকি মুসকি হাসছে। দেখেন দারোয়ান চাচাও হাসছে আমাদের দেখে। দুদিন পর পর এসব কি আদৌ ঠিক? নবদম্পতির মতো লড়লে ওনার হাসার কথা। মা কল করেছিল, তোমাকে যেতে বলেছে। ভাইয়ের যত্ন নিতে গিয়ে ভুলে যেও না সংসার আছে। আমি আপনার সংসার করব না। কেন? আমি দেখতে খারাপ? আমার ইনকাম খারাপ? যদি তা নয় হয়, তবে কেন তুমি আমাকে ডিভোর্স দিতে চাও? আপনার মায়ের স্বভাব ভালো না। দেখো আশা, তুমিও নাকুচু মহিলা। আমার নিজের মা সেম নাকুচু মহিলা। আশা করি সম্মান করবে। নিশ্চুপ রইল আশা। আসিফের পানে তাকালো। চোখে কিঞ্চিত কালি জমেছে। নিশ্চিত রাত জাগে। এভাবে আড়ালে দেখতে হবে না। আমি তোমারই হাজবেন্ড। কেন সব করছেন বলুন তো? বিয়ে করে নেন আমাকে ডিভোর্স দিয়ে। বাচ্চা কাচ্চা নেন, জীবন শান্তি হবে। আসিফ হেসে আশার দিকে এগিয়ে গেল। প্যাটের দিকে ইশারা করে বলল, এখানে একটা বাচ্চা দিলে তোমার অহংকারকে আমি ভাঙতে পারতাম এশা। এটাই হয়তো আমার জীবনের মস্ত বড় ভুল। আশার মুখটা কালো হয়ে গেল, যেন কিছু একটা সে লুকাচ্ছে। মুখটা কঠিন করে বলল, বেরিয়ে যান। না, ঘুম পাচ্ছে। ভেবেছিলাম তোমার ভাই ফিরে এলে ভেতরে ঢুকবো, কিন্তু না, আজ সাহস আছে মনে। আসিফ। আশার কথা কিঞ্চিত পরিমাণও শুনল না আসিফ। অলস ভঙ্গিতে ভেতরে চলে গেল। তারা ভেতরে চলে গেল। অন্ধকারের ভিতর থেকে প্রলয় বের হয়ে এলো। অদূরে গাড়ি থেকে নেমে গিয়েছিল সে।
আসিফ ও আশাকে কথা বলতে দেখে বের হয়নি। পুরুষটার মুখে অনেকগুলো প্রশ্নের ছাপ দেখা গেল। দীর্ঘশ্বাস ফেলে বলল, আপা, তুমি লুকাচ্ছ কি? আরবাজ অনেকক্ষণ ধরে ভেবে চলেছে তার সাথে হচ্ছে কি আসলে। সে এক রাতের মধ্যে পুরো দেশের কাছে আইকন বনে গেল। আজ সকাল থেকে রেস্টুরেন্টে যেন উপচে পড়া ভিড়। মা আর রুহানিয়াকে সাহায্য করতে এসেছে সে, সঙ্গে কয়েকটা ভিডিও। রুহানিয়া, কাউকে সার্ভ করতে যাবে না তুমি, আমার পাশে চুপ করে বসে থাকো। কয়েকটা ভিডিও বানাবো, যেন উল্টাপাল্টা কিছু না করো। ঠিক আছে। আরবাজ লাইভে চলে গেল। আসলে সে জানে না কি হয়েছে, তবে খুবই গুরুত্বপূর্ণ একজন আপাতত তাকে সবকিছু স্বীকার করতে অর্ডার করেছে যে সে সত্যি এসব জনসম্মুখে এনেছে। অন্যদিকে মেজরকে গ্রেফতার করা হয়েছে। এত মানুষ আরবাজকে ঘিরে ধরেছে যে রুহানিয়া নিজেকে একা অনুভব করলো। পিছাতে পিছাতে এক দেয়ালে এসে দাঁড়ালো। আরবাজের দিনকাল ভালো যাচ্ছে, কি বলেন? আমার স্ত্রী আজ বেজায় খুশি। তার প্রেমিক এত বড় সাহসিকতার কাজ করেছে। আপনি সবসময় হুটহাট কিভাবে আসেন সেটা বলেন তো প্রলয়। এই বিল্ডিং আমার, এখানের এক ফ্ল্যাটে আমি থাকি। বলতে পারেন কাল রাতে বাড়ি থেকে বের করে দিয়েছে আপা। কেন? নিজের হাজবেন্ডের ওপরে রাগ করে। রুহানিয়া বুঝতে পারেনি কথাগুলো। মেয়েটার বিভ্রান্ত মুখটা দেখতে অনেক সুন্দর। প্রলয়ের মন নেচে ওঠে। ঘুম ঘুম চোখ, অগোছালো চুল, পরনে সাদা শার্ট। ডান হাতটা অবশ্য এখনো স্থির হয়ে আছে। আপনি এখানে কেন? খেতে এসেছি। আই এম স্টার্ভিং, প্লিজ খেতে দেন। এভাবে না বললেও হতো। বসুন, আমি খাবার নিয়ে আসছি। কি খাবেন? আপাতত তাড়াতাড়ি স্যান্ডউইচ করে দিতে পারবো। আপনি আমাকে আগুন খেতে দিলে আমি এখন খেতে পারবো? ধ্যাত, তা কি খাওয়া যায়? রুহানিয়া প্রফুল্ল মনে স্যান্ডউইচ বানাতে চলে গেল। কিচেনে প্রচন্ড ব্যস্ততা, কাউকে বলতেও পারবে না। বলল সিরিয়াল আসতে সময় লাগবে। প্রলয়ের প্রতি একটু একটু করে রুহানিয়ার বিশ্বাস তৈরি হচ্ছে। তাছাড়া খিচুড়ি খাওয়ানোর কৃতজ্ঞতা থেকেও এমন করলো। স্যান্ডউইচ সামনে এনে রাখতে প্রলয় সেটায় কামড় বসালো। ওয়াও, আপনি বানিয়েছেন? হুম, ভালো হয়েছে। আপনিও নেন। রুহানিয়া না করেনি, ছোট ছোট কামড়ে খেতে লাগলো। প্রলয় গম্ভীর মুখে বলল, আপনি আরবাজকে ছেড়ে দিতে পারতেন। সর্বরের ওপর বেজায় রাগ উঠেছে আজ আমার। একবার মনে হলো সেই সুযোগ আমার নেই। তাছাড়া আরবাজ আমাকে ছাড়বে না, একথা আপনিও বলেছিলেন। তবে আমি একটা সলিউশন ভেবেছি। সেটা কি? আপনার স্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করা, তাকে বোঝানো। স্যান্ডউইচ গলায় আটকে গেল প্রলয়ের। দ্রুত পানি খেয়ে তা নামালো, তবে মুচকি এসে বলল, অবশ্যই। কবে দেখা করতে চাচ্ছেন? আগামী পরশু। তার নাম্বারটা দিতে পারবেন? প্রলয় নাম্বার বের করে এগিয়ে দিল রুহানিয়ার দিকে। সে যেন ভাবলেশীন একদম। নাম্বারটা টুকে রুহানিয়া দীর্ঘশ্বাস ছাড়ল। প্রলয় দ্রুত খাওয়া শেষ করে বিল দিতে চাইলে মেয়েটা নিল না। তাহলে রুহানিয়া, অন্য একদিন আমি আপনাকে ট্রিট দিব, ঠিক আছে? ঠিক আছে, আজ তাহলে আসি। আমি আশা করি সর্বরীর সঙ্গে দেখা আপনার ভালো হবে। রুহানিয়া হেসে সম্মতি জানালো। চলায় খাওয়ার জন্য নয়, বরং মেয়েটাকে দেখতে এসেছিল। এখন অন্তত সে উপরে গিয়ে ভালোভাবে ঘুমাতে পারবে। একটা লম্বা ঘুম দিয়ে উঠল সে। তখন রাত হয়ে গেছে। গোসল করে একদম পরিপাটি হয়ে বের হয়ে এলো। পুরো বিল্ডিং এখন খালি, যেন কোনো ঝড় হয়ে গেছে। এরপর সব নীরব। প্রলয় ভুরু কুঁচকালো। রুহানিয়াদের রেস্টুরেন্টের সামনে এসে আরো অবাক হলো। এটা তো এত ভিড়ের মধ্যে এখনই বন্ধ হওয়ার সময় নয়। চলে যাওয়ার আগে কি মনে করে একটু ভেতরে উকি দিল। অমনি কারো কান্নার আওয়াজ শোনা গেল। সুরটা বড্ড চেনা। কে ভেতরে? রুহানিয়া? দ্রুত কদম ফেলার শব্দ শোনা গেল। কাচের দরজার কাছে আসতে প্রলয় ফ্ল্যাশ লাইট জ্বালালো। চমকে উঠল মেয়েটাকে দেখে। গাল ফোলা, ঠোঁট কেটে গেছে। ভারী কাচের ওপাশে থেকে কিছু শুকনো কণ্ঠতে বলছে। প্রলয়ের হৃদয় ছিঁড়ে গেল। সে দ্রুত নিজের ফোনটা বের করতে আনামের মেসেজ এলো, সঙ্গে একটা লিংক। সেখানে ঢুকতে সে দেখলো একটা ভিডিও, সঙ্গে ক্যাপশন, আরবাজের স্ত্রী রুহানিয়া পরকিয়া করছে। এই ছেলেটাকে, হাজব্যান্ড এত ভালো, দেশের জন্য লড়ছে, সেখানে মেয়েটা, ছি ছি। বিভিন্ন সময় মেয়েটাকে বিভিন্ন ছেলের সাথে দেখা যায়। ঠিকই আছে, মেয়েটা আগে থেকে এমন।
কয়লা ধুয়ে ফেললেও ময়লা যায় না। শুধু প্রলয় নয়, আরো নানান পুরুষের সাথে রুহানিয়ার ছবি, যা অনেক ভুলভাবে তোলা। যে কেউ ভুল বুঝবে। আরবাজের যা স্বভাব, কেন মেয়েটার এই অবস্থা হয়েছে তা বুঝতে পারল। প্রলয় হাসার চেষ্টা করলো পরিস্থিতি স্বাভাবিক করতে। হাত দিয়ে রুহানিয়াকে ইশারা করলো শান্ত হতে। নিজের বুকে হাত দিয়ে গভীর নিঃশ্বাস নিতে বলল। 2 মিনিটের ইশারা দিয়ে অপেক্ষা করতে বলে নিজের ফ্ল্যাটে চলে গেল। অন্ধকারে রুহানিয়ার অনেক ভয় হচ্ছে। প্রলয়কে দেখে একটু শান্তি পেল। ভাবলো লোকটা আরবাজকে ডাকতে গিয়েছে, কিন্তু এতে লাভ হবে? হতাশ হয়ে সে চেয়ারে বসলো। ঠিক এ সময় নিস্তব্ধতা ভেঙে বৃহৎ একটা শব্দ হয়ে কাঁচগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে গেল। রুহানি অবাক হয়ে দাঁড়িয়ে বলল, ভাঙলেন কেন? আপনার কাছে অন্য চাবি ছিল না? আমার কাছে আপনার নিরাপত্তার থেকে গুরুত্বপূর্ণ কিছুই নয়। আসুন রুহানিয়া, আমি অবশ্যই আপনার আজকের অপমানের শাস্তি দিব, মেন কালপ্রিটকে। আসুন, ভয় পাবেন না। রুহানিয়ার বুকটা কেমন করে উঠল। কেউ তো তাকে আগে বলেনি যে সম্মান রক্ষা করবে। সে তো ভেবেছিল ঠিক 4 বছর আগেকার ঘটনার পুনরাবৃত্তি হবে। তবে কি এবার সবকিছু পরিবর্তন হতে চলেছে? ছবিগুলো আরেকটু অশালীন হলে ভালো হতো, ভিউ বেশি হতো। ভালোভাবে কি নেওয়া যায়নি? আকাইম্মা নাকি তুই? আরে, মেয়েটা ভীষণ সতী, স্বামী ছাড়া বলতে কিচ্ছু বোঝে না। অন্য মেয়েদের মতন হলে কি আর রেস্টুরেন্টে চাকরি করতাম ছবির জন্য? কত ডলার হলো রে শেষ ভিডিও দিয়ে? 300। ভাগ্যিস আগে পোস্ট করিনি। সব ঠিকঠাক এনেছিস তো? হ্যাঁ, আয় কার্যক্রম শুরু করি। দুজন ছেলে ও দুজন মেয়ে গোল হয়ে বসে পড়ল। তাদের সামনে কয়েকটা সিরিঞ্জ ও অপ্রীতিকর দ্রব্য। বিয়ার ক্যানে চুমুক দিচ্ছে আর তাস খেলছে। তাদের এই গ্যাংটা সোশ্যাল মিডিয়াতে সত্য অনুসন্ধানী নামক অনেক বড় পেয়ে যাচ্ছে, এবং বিভিন্ন মন্ত্রী, নায়ক নায়িকা, ইনফ্লুয়েন্সার এদের গোপন ছবি, ভিডিও ফাঁস করে দেওয়ার কাজ করে। তবে বেশিরভাগ হয় তা রং চং মেখে মশলাদার ভিডিও, যেখানে সিংহভাগ ভুল রঙে ভরপুর থাকে। কখনো কখনো সব মিথ্যে হয়। তবুও এরা এত বেশি বুদ্ধিমান যে সবসময় নিজেদের পক্ষে প্রমাণ রেখে কাজ করে, এবং ভুল করেও নিজেদের চেহারা দেখায় না। নুরি নামের মেয়েটা তেমন ভাবে রুহানিয়াদের রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করে। সম্প্রতি ভাইরাল হওয়া ছবিগুলো তার তোলা। লম্বা শ্বাস ফেলে বলল, এরপর কাকে ধরবি? আরবাজ কিন্তু খুব চালাক। মনে হয় না বউকে আর আসতে দিবে রেস্টুরেন্টে। আজকে আমাদের অনেক তাড়াতাড়ি বিদায় করে দিয়েছে। সামনে বসা ছেলেটা বলল, বউকে তো বেচারা খুব ভালোবাসে, শখে আছে। ভালোবাসা। আমার সন্দেহ আছে এতে। কেমন? রুহানিয়ার শরীরে অনেক দাগ দেখেছি আমি। একদিন কাপড় বদলানোর সময় আড়ালে দেখেছিলাম। ধুর মহিলা, ভিডিও করলি না কেন? হাতে ফোন ছিল না, আর ওগুলো দেখে মনে হয়েছে কিন্তু আছে। যদি সেই বিষয়ে প্রমাণ পেতাম। ওই পঙ্গু লোকটা কে রে? সেই বিল্ডিং এর মালিক। ওই যে একজন নারী বিজনেসম্যান যে মন্ত্রীর সাথে তর্ক করে নিউজে এসেছিল, সেই হচ্ছে প্রলয়ের বোন। আর লোকটার কানেকশন হিউজ। কি যেন করে, তবে যাই করুক ক্ষমতা ভালো। এরপরের মোড়কটা তবে সেই হোক। ঠিক হবে না, কারণ আমার কেমন যেন ভয় লাগে। কিন্তু রুহানিয়ার সাথে ব্যবহার অনেক ভালো। মনে হয় প্রেমিক। এহেন সময় কলিং বেল বেজে উঠল। রাত 3টে বাজে। সকলে একে অপরের মুখ চাওয়াচাই করলো। কে? ফুড পান্ডা ডেলিভারি নিয়ে এসেছি ম্যাম। কিন্তু আমরা তো কিছু অর্ডার করিনি। মিস নুরি করেছেন, তাছাড়া বিল পেইড। অর্ডারটা নেন। দলের আরেকজন মেয়ে জড়ানো কণ্ঠতে বলল, এত নেশা কেন করিস যে অর্ডার করে ভুলে যাস? দাঁড়া, নিয়ে আসছি। দরজা খুলতে মেয়েটা দেখল ফ্ল্যাটের সামনের করিডোর পুরো অন্ধকারে নিমজ্জিত। আশ্চর্য, রোজ তো এখানে লাইট থাকে। তার সামনে 6 ফুট লম্বা এক পুরুষ অবয়ব দেখে বলল, কি হলো, দাঁড়িয়েছেন কেন? অর্ডারটা দেন। মেয়েটার বাড়ানো হাতখানার পানে কিছুক্ষণ পুরুষটা তাকিয়ে রইল। এরপর আস্তে করে একটা ক্যাপসুলের মতন জিনিস রাখলো। সঙ্গে সঙ্গে সে চিৎকার করে উঠল। তার দেখা দেখি সকলে আসার পূর্বে প্রলয় মেয়েটাকে ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে দিল। হ্যালো এভরিওয়ান, আই এম প্রলয় আসমিরি। পরনে ওভারকোট, একদম বুক খোলা, মসৃণ শুভ্র ত্বক আলোর স্পর্শে এসে চকচক করছে। হাতে ভারী মোটা গ্লাভস। নুরি অবাক হয়ে বলল, আপনি এখানে কেন? নুরি, রাইট? ইউ আর সো বিউটিফুল। প্রলয় এগিয়ে এসে নুরির গালে স্পর্শ করলো। মেয়েটা এই হঠাৎ করে আসার গোলাপের সুগন্ধে মোহিত হয়ে গেছে।
প্রলয় তার মাথাটা নিজের বুকে ঠেকালো। নুরির কাঁধে কপাল ঠেকিয়ে বলল, নুরি, নুরি, নুরি। সাপ কামড়ালে কি করতে হয় জানেন? ভয় পেতে হয়। আমি সাপ, আপনাকে এখন কামড়াবো। ভয় পান? ভয় পান? আপনি না পঙ্গু? আর এখানে কি করছেন? সমাপ্ত করতে পারল না নুরি। এর আগে ফ্ল্যাটের ভেতর অনেকগুলো লোক ঢুকে পড়ল। প্রলয় ঘাড় ঘুরিয়ে বলল, মিউজিক চালাও। চারজন মানুষকে মুহূর্তে ফেলে দিল প্রলয়। জোরে জোরে গান বেজে চলেছে। সেটার মধ্যে একটা ছোট কাটার বের করলো প্রলয়। এরপর এক একজনের শরীরের ছোট ছোট অংশ বিচ্ছিন্ন করলো। ফিনকি দিয়ে লাল তরল বের হচ্ছে। ছিন্ন অংশগুলো নিয়ে একে অন্যের শরীরে সেলাই করে দিল। মানুষগুলো এখনো সজ্ঞানে আছে, কিন্তু কি যেন হয়েছে। কেউ কথা বলতে পারছে না, নড়তেও পারছে না। মনে হচ্ছে প্যারালাইজড হয়ে গেছে। কিভাবে হলো এটা? না কোনো ইঞ্জেকশন দিল, না কিছু খাওয়ালো, শুধু ঘর জুড়ে গোলাপের গন্ধ। প্রলয় ক্লান্ত ভঙ্গিতে বলল, আমি ভালো সেলাই করতে পারি না। অরণ্যকে নিয়ে আসা উচিত ছিল। তোমরা ভাবছো এমন কেন হলো তোমাদের সাথে? হাতের গ্লাভস খুলে রুমাল দিয়ে মুছতে লাগলো হাতটা প্রলয়। হেসে বলল, তোমরা যা করো সেটাই করলাম। তোমরা একটু ওই অংশ, আর একটু সেই অংশ জোড়াতালি দিয়ে অন্যকে কষ্ট দাও। আমি শুধু সেটা দিলাম। বাই দ্য ওয়ে নুরি, তোমার নাকটা পচা। তোমার বান্ধবীর নাকটা সুন্দর। দিব নাকি ঠিক করে? বলো বলো। নুরি আতঙ্কে নড়তে চাইলেও পারল না। প্রলয় উচ্চ শব্দে হেসে বুকে হাত দিয়ে বলল, হা, আমার সুলতানে দিল। তোমাদের ধন্যবাদ প্রাপ্য অবশ্য। তোমাদের জন্য আজ সে আমার বিছানাতে ঘুমাচ্ছে। আমি যে কি খুশি। যাই হোক, টাটা, বাই বাই, আলবিদা, আবার দেখা হবে। রুহানিয়ার মনে হচ্ছে তার বুকের ওপর কোনো পাথর চাপা পড়েছে। ঘুমের মধ্যে শ্বাস নিতে পারছে না, আবার থুতনিতে কিছুর খোঁচা লাগছে। ভীষণ কষ্টে চোখ খুলতে সর্বপ্রথম চোখ পড়ল একটা কালো মার্জার খুবই দম্ভ ভরে তার বুকের ওপর শুয়ে আছে, একদম কুসকুসে কালো। রুহানিয়া চমকে চিৎকার দিতে গিয়েও থেমে গেল। বিড়ালটা সুন্দর। কে বলে কালো বিড়াল অসুন্দর? রুহানিয়া মাথায় হাত বুলিয়ে বলল, কে তুমি? এত সুন্দর? ওর নাম আলেকজান্ডার দ্য গ্রেট, দ্য গ্রেট কিং, এবং কিংদের তুমি বলা যায় না। প্রলয়কে ডিভানে বসে থাকতে দেখে রুহানিয়া অপ্রস্তুত হলো। ভাগ্যিস নিজের অবস্থা ঠিক আছে। আপনি কখন এলেন প্রলয়? আপনার ঘুম ভাঙছিল না? তা নয়, বহু আগে এসেছি। এটা আপনার বিড়াল? ইয়েস, তবে এ কাউকে ধরতে দেয় না। অদ্ভুত, আপনার ওপর গিয়ে শুয়ে পড়ল। আলেকজান্ডার হাই তুলে নেমে গেল রুহানিয়ার থেকে। আগপিছু করে আড়মোড়া ভাঙল। রুহানিয়ার কিউট লাগলো। রাজার মুকুট কোথায়? আছে, আপা ওকে জন্মদিনে গিফট করেছিল। দেয়ালে ছবিটার দিকে তাকান। রুহানিয়া তাকাতে হেসে উঠল। বিড়ালটার মাথায় সোনার মুকুট, পরনে একটা ভারী রোব। দেখে অবশ্যই রাজা মনে হচ্ছে এমন একটা ছবি। মেয়েটার এই মিষ্টি হাসি প্রলয় মন ভরে দেখে। রুহানিয়া, ফ্রেশ হন, আরবাজ এসেছে। মুহূর্তে মেয়েটার হাসি মিলিয়ে গেল। কাল তাকে সেখান থেকে বের করার পর রুহানিয়া অনেক অসুস্থ হয়ে পড়ে। এজন্য প্রলয় একটা মেয়ের সাহায্যে তাকে নিজের বাড়িতে এনে ডক্টর দেখায়। আরবাজ এসব মোটেও পছন্দ করবে না। আরবাজ, আমাকে আগে ডাকবেন তো? পসিবল না, কারণ আরবাজ একা আসেনি। নারী অধিকার সংস্কার লোকেরাও এসেছে। প্রলয় শান্তভাবে আরো বলল, আপনার সাথে হওয়া অন্যায় এবং মিস্টার আরবাজ আটকে রেখেছিল তা তাদের কাছে প্রমাণ সহ কেউ অভিযোগ দিয়েছে। আপনার হাজবেন্ডের বিরুদ্ধে কেস হবে। না না, প্লিজ এটা করবেন না। আপনাকে কি কোনো কিছু নিয়ে আরবাজ ব্ল্যাকমেল করে রুহানিয়া? তা নয়, এত কিছুর পরও চুপ কেন? রুহানিয়া নিশ্চুপ রইল। প্রলয় বেখেয়ালি হয়ে বলল, ওয়েল, আপনার পা আগান তো। কেন বলুন তো? প্রলয় কিছু বলল না। দ্রুত আলেকজান্ডারের লিটার বক্সের কাছে গিয়ে কিছুটা পি ও পটি উঠিয়ে নিল। পায়ের ড্রয়ার থেকে মোজা বের করে পরিয়ে দিল মেয়েটাকে। এরপর সুন্দর করে রুহানিয়ার পায়ে সেসব মেখে বলল, আপনি কেস না করলেও এই পা আজ আমি আরবাজকে ধরাবো। যদি না করেন তবে আপনার বাবাকে খবর দিব। ব্ল্যাকমেল করতে আমিও এক্সপার্ট রুহানিয়া। চয়েস আপনার এখন। নিজের স্বামীকে দিয়ে পা ধরিয়েছ। এত জঘন্য কেন তুমি রুহানিয়া? আরবাজ, আরবাজ, ওকে কিছু করো। আমি তা নয় আজ। আরবাজ রুমের এক কোনায় দাঁড়ানো রুহানিয়ার পানে তাকালো। প্রচন্ডভাবে মেয়েটা কাঁপছে। তার কি করুণা হওয়া উচিত?
নিজের হাতের দিকে তাকালো। মনে হচ্ছে সেই বিড়ালটার। উফ, সে ভাবতে চায় না। মা, শান্ত হও। যদি তখন মাফ না চাইতাম তাহলে নারী অধিকার সংস্থার লোক খুব ঝামেলা করত। শান্ত কিভাবে হব? একটু না হয় আটকে রেখেছিলি, তাতেই প্রলয়কে বলতে হবে? যাই বলো, প্রলয় আজ না সামলালে সমস্যা ছিল। লোকটা ভালো, আমাকে বেশ বিপদ থেকে রক্ষা করে। কিন্তু দোষ আসলেও রুহানিয়ার। এতক্ষণে রুহানিয়া কথা বলার সাহস পেল। শুষ্ক ঠোঁটগুলো ভিজিয়ে বলল, আপনি জানতেন আরবাজ আমি নির্দোষ, তবুও ছবি বা পোস্ট দেখে আমাকে ওভাবে আটকে রাখলেন কেন? আমি বন্ধ জায়গায় ভয় পাই। মরে তো আর যেতে না। কেন? আমি যদি মরে যেতাম খুশি হতেন? নিজের স্ত্রীকে এসব বলতে খারাপ লাগে না? আপনি তাহলে ওভাবে বিয়ে কেন করেছিলেন? বিয়ে না করলে আজকে নাম্বার 1 স্লাট হিসেবে পরিচিত হতো তোমার। সম্মান বাঁচানোর এই ফল। শুকরিয়া আদায় করো যেভাবে তুমি ধরা পড়েছিলে। মিথ্যা। সেদিনকার সব পরিস্থিতি মিথ্যা ছিল। আরবাজের ফর্সা মুখখানা লাল হয়ে উঠল। হাত শক্ত করে মুঠো করে বলল, কথা ফুটেছে? ডানা বেড়েছে? কার সাহসে? তোমার সমস্যা কি রুহানিয়া? আমার সমস্যা আপনার খারাপ ব্যবহার। এত কেন এমন করেন? ভালো ব্যবহার করুন, তা নয় আব্বুকে কল করব আমি। যাও করো, তোমার ফোন রিসিভ অবধি করবে না। করবে কি? রুহানিয়া চুপ হয়ে গেল। কান্না পাচ্ছে তার। মনে হচ্ছে বিচার বসেছে। আপাতত এখান থেকে চলে যাও বুদ্ধিমানের কাজ। সে ভেতরে চলে যেতে নিলে আরবাজ শক্ত করে ধরে বলল, কোথায় যাও? সেই বাড়িতে নিজেকে কি ভাবছিলে, মহারানী? প্রলয়ের মতন মানুষের থেকে স্পেশাল ট্রিটমেন্ট পেয়ে নিজেকে বড় মনে করেছ? সে তোমাকে ভালোভাবে খেতে দিয়েছে করুণা করে, বোঝো না ভিক্ষা দিয়েছে? আরবাজ থামেন। এত কেন খারাপ ব্যবহার করেন আমার সাথে? এসব বলিয়েন না। অন্য পুরুষের বাড়িতে ঘুমিয়ে এসে বড় বড় কথা মানায় না রুহানিয়া। মা, বাড়িতে ডিম আছে কয়টা? শাহানা কপালে আঙুল চেপে ধরে রেখে বলল, আজ সকালে এনেছে, 30টার কাছাকাছি থাকবে। কেন? সব ঝামেলা শেষ হওয়ার পর খেতে বসতে হয়েছিল আমাদের। সেখানে অসভ্যটা এত খেয়েছে। 2টো ডিম নিয়েছিল প্লেটে। আমার এত লজ্জা লাগলো। ওর ডিম খাওয়া বের করব। সবগুলো অনেক বেশি ঝাল দিয়ে ভেজে আনো। আতঙ্কিত রুহানিয়া হাত ছাড়ানোর চেষ্টা করলো। ট্রলায় ঘুরিয়ে ফিরিয়ে ওয়ার্নিং দিয়েছে আরবাজকে যে কোনো ক্ষত রুহানিয়ার শরীরে থাকলে এরপর আর হেল্প করবে না আরবাজকে। সে ভেবেছিল এই বুঝি জাহান্নাম থেকে মুক্তি মিলবে, কিন্তু এত ডিম খেতে পারবে? আরবাজের কপালে শিরা উপশিরা ফুটে উঠেছে। রুহানি আস্তে করে বলল, সরি, মাফ করে দেন। অহমিকা ফুটে উঠল আরবাজের চেহারাতে। সে বিদ্রুপ করে বলল, এখুনি? তোমাকে মারতে না পারলেও ছেড়ে দিব না। খাবো না আমি। না খেলে? আমি কিন্তু এখনো সে একই আরবাজ। চাও কি ফাইলটা পুলিশের কাছে যাক? রুহানি অশ্রুভরা কণ্ঠতে বলল, আপনার সাথে ভালোভাবে সংসার করার এত চেষ্টা করি আমি, কিন্তু আপনি? ভালো। আরবাজের থেকে হাত ছাড়িয়ে টেবিলে গিয়ে বসলো রুহানিয়া। কাজের লোক একের পর এক ডিম ভাজা নিয়ে আসছে। মেয়েটা তেলে জড়ানো। ঝাল খাবারটা মুহূর্তে মুখে দিয়ে গিলছে। চোখ মুখ ঠোঁট সব লাল হয়ে উঠেছে। যখন বমি করে দিবে তখন আরবাজ বলল, যাও, আর খেতে হবে না। এরপর থেকে ফকিরের মতন যে কেউ খেতে বললেই খাবে না। রুহানিয়া ঠান্ডা পানি হাতে তুলে একটু খেতে ডিমের গন্ধ নাকে লাগলো। ভীষণ কাঁদছে মেয়েটা। এহেন সময় হুট করে বলল, আরবাজ, সর্বরীকে? আরবাজের মুখ কালো হয়ে গেল। রুহানিয়াকে সব জেনে গেছে? ট্যাটু দেখেছে? তবু বিচলিত না হয়ে বলল, তোমার জেনে কি কাজ? রুমে যাও, তোমার রেস্টুরেন্টে যাওয়া বন্ধ। টলতে টলতে রুহানিয়া ডাইনিং টেবিল থেকে উঠে রুমে গিয়ে বিছানাতে শুয়ে পড়ল। বমি প্রাণপণে আটকাচ্ছে। এক দৃষ্টিতে কিছুক্ষণ সিলিং ফ্যানের দিকে তাকিয়ে রইল। এখানে ঝুলে পড়লে কেউ কি তার জন্য কাঁদবে কখনো? রুহানিয়া প্রশ্নের জবাব পায় না। পুরো বাগান দৌড়াচ্ছে প্রলয়। স্বাস্থ্যের ব্যাপারে সে খুব বেশি সচেতন। সুদর্শন পুরুষ তো আর এমনি এমনি হয়নি। কানে একটা হেডফোন আটকে রেখেছে। কপালের ঘামগুলো হাত দিয়ে মুছে আকাশ পানে তাকালো। বৃষ্টি নামবে। এরকম বৃষ্টি হলে রুহানিয়ার কথা মনে পড়ে ভীষণ। মেয়েটাকে 20 দিন হলো দেখেনি, আর দেখবে কিভাবে? আরবাজ তো বের হতে অবধি দেয় না। পকেট থেকে রুমাল বের করলো প্রলয়। প্রাণ ভরে মেয়েটা শ্বাস নিতে চমকে গেল। বাগানের আম গাছটার নিচে সাদা 3 পিস পরে একটা মেয়ে দাঁড়ানো। পিছন থেকে অবিকল রুহানিয়ার মতন। প্রলয় প্রথমে বিশ্বাস করেনি।
কিন্তু একটু সামনে যেতে ডাকলো, রুহানিয়া। পিছন ঘুরে দাঁড়ালো নিহারিকা। প্রলয়ের মন খারাপ হলো। তুমি কেমন আছেন প্রলয় ভাইয়া? আমাকে একটু কি কল করা যায় না? ভালো। আনাম আঙ্কেল বাড়ির ভেতর আছে। আমি তো বাবার কাছে আসিনি, আপনার কাছে এসেছি। আজ থেকে আপনার অ্যাসিস্ট্যান্ট আমি। মানে? আশাপু ঠিক করেছে বাবার সাথে সবসময় এখন থেকে আমিও থাকবো। সরি, আমি মেয়েদের সাথে মিশি না। আমি তো মেয়ে না, তাহলে ছেলে? ছেলে হয়ে মেয়েদের মতন পোশাক পরো কেন? আরে অন্য সকল মেয়ের জায়গা আর আমার জায়গা এক নাকি? আপনার সমস্যা হলে আশাপুকে বলেন। প্রলয়ের রাগ হলো। আশা কেন এহেন হঠকারী সিদ্ধান্ত নিল? মুখে তেতো মিঠা ভাব গিলে বলল, ওকে বলবো। প্রলয় সামনে হেঁটে যেতে লাগলো। মেয়েটা পুরোপুরি রুহানিয়ার অনুকরণে পোশাক পরেছে, যা তাকে অস্বস্তি দিচ্ছে। অকস্মাৎ পিছনে হুট করে কিছু পড়ার শব্দ হলো। কি হয়েছে? প্রলয় ভাইয়া, পড়ে গেছি আমি, হেল্প করেন। আমি কেন করব? প্লিজ। বৃষ্টি নেমে পড়ল এবং তা মুষলধারে। প্রলয় বিবেকের তাড়নায় হাত বাড়িয়ে দিল। নিহারিকা ঠোঁট চেপে হাত বাড়িয়ে ধরল। সাদা ড্রেস পুরো ভিজে একাকার। প্রলয় নিজের পরনের টি শার্ট খুলে বলল, এটা পরো। ড্রেসিং সেন্স এত বাজে কেন, ইডিয়ট কোথাকার। নিহারিকা হেসে উঠল। দাঁড়িয়ে কিছু বলার আগে প্রলয় চলে গেল বাড়ির উদ্দেশ্যে। উদাম পিঠের দিকে তাকিয়ে নিহারিকা দীর্ঘশ্বাস ফেলে। টি শার্ট বুকে জড়িয়ে বলে, একে তো পটাতে আমার 7 দিনও লাগবে না। ভালোই, এত বড় বাড়ির বউ হতে পারবো, ভাবতেই আনন্দ লাগছে। কথা বলতে সমস্যা কি? এভাবে একটা মানুষ এত চুপ থাকতে পারে রুহানিয়া? কথা বলো। এবার রাগ উঠছে কিন্তু। মেয়েটা জবাব দেয় না, চুপচাপ বিছানাতে বসে আছে। আরবাজ তেতো কণ্ঠে বলল, ওকে ফাইন, বাইরে যাও, তবে মায়ের সাথে যাবে। তবুও রুহানিয়া চুপ করে বসে রইল। গত 20 দিন ধরে তাকে রুমে আটকে রেখেছে আরবাজ। সেদিনকার সেই ঘটনার রেশ ধরে। এভাবে একটা মানুষ বাঁচতে পারে আদৌ? কিন্তু সে নরক থেকে বের হওয়ার পথ কিংবা সুযোগটা হাতছাড়া করবে না। উঠে আলমারি থেকে একটা নীল রঙের শাড়ি বের করলো। আরবাজ ভুরু কুঁচকে বলল, শাড়ি কেন? চুপ করে থাকবে না? এমনি, আজ এক ফ্রেন্ড দেখা করতে আসতে চেয়েছে। আমার থেকে অনুমতি না নিয়ে হ্যাঁ বলে দিলে? সাহস তো কম না। রুহানিয়া নিশ্চুপ দাঁড়িয়ে থাকে। এতটা শান্ত সে কখনো হয়নি। শূন্য দৃষ্টিতে বোধ হচ্ছে একরাশ বিভীষিকা। এহেন শুনশান নীরবতা আরবাজের কণ্ঠ শীতল করে দিল। চুলগুলো ঠিক করে বলল, ঠিক আছে যাও, কিন্তু 5 স্টার ছাড়া কোথাও যাবে না। তুমি একা একা নিরাপদ না, আমি ছেড়ে দিয়ে আসবো। রুহানিয়া চমকে উঠল। না না, যেতে পারবো। তোমার বান্ধবীর ডিটেলস আমাকে পাঠাও। রুহানিয়া বাধ্য মেয়ের মতন সব পাঠিয়ে দিল। ভাগ্যিস তার কাছের বান্ধবীকে আগেই সবটা জানিয়ে রেখেছিল। আজ মূলত রুহানিয়া প্রলয়ের স্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছে। রেস্টুরেন্টে নয়, বরং একটা বাড়িতে। একজন অচেনা পুরুষকে বিশ্বাস করে যাওয়া যদিও উচিত না, কিন্তু আরবাজকে বাহানা করে বলল যে মেয়েটার বাড়িতে আগে গিয়ে তারপর রেস্টুরেন্টে যাবে। রুহানিয়া দ্রুত তৈরি হয়ে নিল। চোখে লম্বা করে কাজল টানা আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। ব্যাস, এতটুকুই। প্রাকৃতিক রক্তিম মেদুর গালে অবশ্য এর বেশি কিছু লাগেনি। আরবাজ যদিও তাকে ঘুরেও দেখল না। ভিডিও এডিটিংয়ে ব্যস্ত সে। দোতলা বাড়িটা দেখে বোঝা যাচ্ছে এটা সদ্য তৈরি হয়েছে। খোলামেলা পরিবেশ। ভেতরে ঢুকতে মনে হলো ভিনটেজ ইউরোপিয়ান বাড়ি। রুহানি আঁচলটা মুঠো করে ধরে এগিয়ে গেল। সামনে একটা মেয়ে দাঁড়ানো। এক্সকিউজ মি, প্রলয় ডেকেছিল আমাকে। নিহারিকা বিরক্ত ভঙ্গিতে বলল, তোমার অনেক বড় সে, নাম ধরে ডাকো কেন? ঠিক অনেক বড়, এই ভুলটা আমাকে কেউ কখনো ধরিয়ে দেয়নি যে। ভেতরে যাও, বসে আছে। রুহানিয়া পিছন ফিরে আশেপাশে তাকালো। আরবাজ যদি আবার কাউকে পাঠায়, কিন্তু কেউ নেই সেই বিষয়ে নিশ্চিত হয়ে ভেতরে ঢুকলো। প্রলয় আতশোয়া হয়ে আছে ডিভানে, বাড়ির পোশাক পরনে, চুলগুলো এলোমেলো। রুহানিয়া কেসে উঠল। রুহানিয়া। প্রলয় খুবই অদ্ভুতভাবে ডাকে তাকে, যেন বহুদিনের পরিচিত। কেমন আছেন? আপনাকে প্রলয় বলে ডাকি, এতে কি সমস্যা আছে? একদম না, এসে বসুন। রুহানিয়া বসলো। আশেপাশে তাকিয়ে শুধালো, আপনার স্ত্রী কোথায়? উনি কি জানেন যে আপনি আমাকে চিনেন? হ্যাঁ, আমার বাড়িতে যখন ছিলেন সে ঘটনা জানে। এই কারণে রাগারাগিও করেছে অনেক। ওহ। প্রলয় মন ভরে রুহানিয়াকে দেখছে।
মেয়েটাকে এতদিন পর দেখে সে বেজায় খুশি। নিহারিকা, শেফকে বলো খাবার আনতে। রুহানিয়া তড়িঘড়ি করে বলল, না, আমি কিছু খাবো না। কেন? খাবো না, ইচ্ছে নেই। কিন্তু আপনি সকালে এমনকি রাতেও খাননি, বুঝলেন কিভাবে? আপনার জিহবা শুকিয়ে এসেছে, হাত কাঁপছে। আপনি কি শার্লক হোমস? না তো। তবে চুপ থাকেন। বাচ্চা একটা মেয়ে আমাকে ধমকাচ্ছেন। আমাকে করুণা কেন করেন প্রলয়? রুহানিয়ার কণ্ঠতে এক ধরনের দুর্দশা ছিল। প্রলয় মিষ্টি হেসে বলল, আপনি যদি বলেন আমি আপনাকে করুণা করি, সেটা ভুল তাহলে। আপনি আমাকে যে করুণা করেন, সেই খেয়াল কি আপনি রাখেন? মানে, আমি এসব বুঝছি না। আপনি দেখা হলে খেতে দেন, আমি ভিখারি নই। এসব আরবাজ বলেছে আপনাকে? রুহানিয়া চুপ করে থাকে। প্রলয় এগিয়ে এসে তার মাথায় হাত রেখে বলল, আপনি এখন মাঝপথে রয়েছেন রুহানিয়া। নদীর ওপারে যেতে আর একটু বাকি, ধৈর্য ধরুন। আপনি কি বলেন আমি কিছুই বুঝি না। বুঝতে হবে না, সর্বরীর আসার সময় হয়ে গেছে। থাকেন, আমি চলে যাব এখন। প্রলয় দৃঢ়ভাবে পা ফেলে চলে গেল। রুহানিয়া একবারও তার চেহারার মধ্যে ফুটে ওঠা রাগ ধরতে পারেনি। নির্জন পরিবেশে রুহানিয়া ঘামতে লাগলো। সর্বরীকে কি কি বলবে সেই বিষয়টা মনে মনে গুছিয়ে নিল। ক্ষণবাদে সিঁড়ি বেয়ে একজন নারী নামতে লাগলো। এতক্ষণ মেয়েটা উপরেই ছিল। রুহানিয়ার মনে হলো এ যেন এক অপ্সরা, ঠিক প্রলয়ের সমান লম্বা, ত্বকটা পোর্সিলেনের মতন মেপে মেপে পা ফেলছে। সাধারণ পোশাকেও এত সুন্দর লাগছে। রুহানিয়ার গলা শুকিয়ে এলো। রুহানিয়া, অন্যের হাজবেন্ডের সাথে এভাবে বসে কথা বলা কোনো ভদ্রমেয়ের কাজ হতে পারে না। রুহানিয়া নিজেকে স্থির রেখে বলল, আর অন্য একজনের হাজবেন্ডের সাথে ইন্টিমেট হওয়া বৈধ? সর্বরী ডিভানে এসে বসলো। রুহানিয়া খেয়াল করলো চেহারা সুন্দর হলো এক ধরনের কৃত্রিম ছাপ আছে। সর্বরী না থেমে বলল, এটা আমাকে কে বলছে? যে কিনা পুরো দেশের মানুষের কাছে বয়ফ্রেন্ড নিয়ে ধরা পড়েছিল সে? আরবাজ যদি তোমাকে নিয়ে রিসোর্টে না যেত এবং ধরা না পড়তো, তাহলে কি তুমি তার বউ হতে পারতে? আপনি বা পুরো পৃথিবীর মানুষ যা জানেন তা ভুল। ও আচ্ছা, কোনটা ভুল? তোমার আর আরবাজের রিলেশন ছিল, এটা ভুল? নাকি 15 বছর বয়সে ধরাকে প্রেগনেন্ট হয়ে গিয়েছিলে, তা মিথ্যে? রুহানিয়ার শ্বাস ভারী হয়ে এলো। আরবাজ এখানেও মিথ্যে বলেছে। সে কাঁপতে কাঁপতে বলল, ভুল, সব ভুল। আমি কখনো ধরা খাইনি, খারাপ কাজ করিনি, না আমি প্রেগনেন্ট ছিলাম। সব মিথ্যে, আমাকে ফাঁসানো হয়েছিল। তাহলে তখন সত্য কেন বলনি? তোমার বাবার কাছে তো পাওয়ার ছিল, তাকে কেন অপমান হতে দিলে? কাভার্ড গার্ল। রুহানিয়া কেন যেন প্রচন্ড হাইপার হয়ে উঠল। দীর্ঘক্ষণ ক্ষুধার্ত থাকায় শরীর ধকল নিতে পারল না। ক্লান্ত হয়ে ঢলে পড়ল ডিভানে। সর্বরী একটুও নড়ল না, চুপচাপ বসে রইল। স্টুপিড রোবট। প্রলয় ধমকে উঠতে গিয়েও থেমে গেল। সর্বরী নামক রোবটটি ঘাড় ঘুরিয়ে একবার তাকে দেখে বলল, আমি তোমার কমান্ড অনুযায়ী কাজ করেছি প্রলয়, আরো বেশি বলতে হতো। তাকে পাত্তা দেওয়ার সময় কোথায় প্রলয়ের? সে দ্রুত রুহানিয়ার কাছে এসে তাকে ভালোভাবে শোয়ালো। অরণ্যকে কল করে চলে আসতে বলল। সর্বরী তখনও বসে আছে সেভাবে। প্রলয় কপালে টোকা দিয়ে বলল, এরপর থেকে কথা আরো নমনীয় করবে, ইডিয়ট। ওকে প্রলয়। ঘুমন্ত রুহানিয়ার দিকে মনোযোগ দিয়ে দেখছে প্রলয়। আর একটু পথ, এরপর সে জানতে পারবে আরবাজ কোন জাদু বলে তার সুলতানের দিলকে বন্দি করে রেখেছে। এরপর রাক্ষস দমন করবে সে। আগামীকাল আমার সাথে একটা রিসোর্টে যাবে। এটা ফ্যামিলি ফ্রেন্ডলি রিসোর্ট, ভয় নেই কোনো। আরবাজের এই মেসেজে এগ্রি করা আমার জীবনের চরম ভুল ছিল। কিন্তু তখন সবে 15 বছর বয়স, সদ্য 3 মাসের প্রেম, চোখে হাজারো স্বপ্ন। এই সময় প্রেমিককে না করা সম্ভব? আমিও করতে পারিনি। সেদিন চলে যায় আরবাজের সাথে বাইকে করে রিসোর্টে। রুহানিয়া শুষ্ক ঠোঁট ভিজিয়ে নিল। সামনে সর্বরী বসে আছে। জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। একটা ডাক্তার ছিল অরণ্য নামের, তাকে আশেপাশে পেল না। সর্বরী পূর্বের মতন অনুভূতিহীন, একই ভঙ্গিতে বসে আছে। রুহানিয়া পুনরায় বলতে লাগলো, আরবাজ, আমিও তার দুজন বন্ধু ছিল সেদিন। আমাদের দুজনকে আলাদা করে দিয়ে তারা একটু দূরে চলে যায়। ঠিক তখন দেশের স্বনামধন্য দুজন রিপোর্টার, যাদের আমি চিনতাম আগে থেকে, তারা সেখানে চলে আসে। মুহূর্তে কয়েকটা ক্যামেরা, লোক, পুলিশ
আমি হয়ে গেলাম কট খাওয়া মেয়ে। কয়েক মাস আগেও যে মেয়ে পুরো দেশের কাছে হিরো ছিল একজন সন্ত্রাসীকে ধরিয়ে দেওয়ার জন্য, সে চরিত্রহীন হয়ে গেল। আব্বু তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, অনেক পাওয়ারফুল, ভবিষ্যতে নির্বাচন করার গুঞ্জনও ছিল। এরকম একটা পরিস্থিতিতে মেয়ের এসব বের হওয়া খুবই লজ্জাজনক। আমার বাবার মতো নাকুচু মানুষের জন্য আরো, যদিও সব সামলে নিত, কিন্তু রিসোর্ট থেকে আসার পর আমার খুব বমি হওয়া শুরু করলো। ডক্টরের কাছে নিয়ে যাওয়া হলে জানালো আমি প্রেগনেন্ট। এই খবরও গোপন থাকেনি। আমার শাশুড়ি বিষয়টা নিয়ে খুব ঝামেলা করলো। অবশেষে সমঝোতা করে আমারও আরভাসের বিয়ে হয়। তুমি প্রেগনেন্ট ছিলে, এটা মিথ্যে ছিল? হুম, আমি বারবার সকলকে বলেছিলাম, ইভেন আমার খালামণি ডক্টর, সে নিজেও এত পরীক্ষা করালো, তবু ধরা পড়ল না। কিন্তু এরপর বিয়ে হলো, তখন জানা গেল কিছুই না, বরং সামান্য সৃষ্ট নেই। ততদিনে সব নষ্ট হয়ে গেল। বাবার রেপুটেশন, আম্মুর ভার্সিটিতে সম্মান, আমার ঝামেলাতে বড় আপুর মিসক্যারেজ, মেজাপুর বিয়ে ভাঙলো। আমার ছোট বোনকে একটা বিখ্যাত কম্পিটিশন থেকে বাদ দেওয়া হলো। একটা পরিবার আমার জন্য এভাবে অসম্মানিত হলো। তখন থেকে বাবা কথা বলেন না। সব সত্য কেন জানাওনি? তোমার বাবা প্রমাণ জোগাড় করে একজন মাইনরকে এভাবে ফাঁসানোর অপরাধে তাদের শাস্তি দিতে পারত। না, আমি বলতে চাই না। কেন? আরভাস কি তোমাকে আরো কিছু নিয়ে ব্ল্যাকমেল করে, যা তোমার পরিবারের জন্য ক্ষতিকর? ইউ ক্যান ট্রাস্ট মি। রুহানিয়া ঠোঁট কামড়ে বলল, আপনাকে কেন ট্রাস্ট করব? আপনি আরবাজের গার্লফ্রেন্ড। আমি এসব বলতাম না। বলেছি কারণ নিজের ক্ষতি করবেন না। ট্রলের মতন অমন একজন ভালো মানুষের জীবন নষ্ট করবেন না। তাছাড়া আপনি চলে যান আরবাজের জীবন থেকে, তখন অন্তত আমি সংসারটা ভালোভাবে করতে পারবো। সর্বরী চুপচাপ ঠোঁটে মুচকি হাসি নিয়ে বসে রইল। এত ভালোভাবে বলেও কারো ন্যূনতম ভ্রুক্ষেপ হলো না। রুহানিয়া উঠে দাঁড়ালো। শরীর চলতে চাইছে না, তবু শেষবার জিজ্ঞেস করলো, আপনি আরবাজের সাথে সব শেষ করবেন? প্রলয় যদি জেনে যায়, তখন কি করবেন? আমি তোমাকে আবার কল করব রুহানিয়া। হতাশ হয়ে রুহানিয়া বের হয়ে গেল। পথিমধ্যে সেই ডক্টরকে দেখতে পেয়ে আলতো করে মাথা নাড়িয়ে পুনরায় থ্যাংক ইউ বলল। অরণ্য বিনিময়ে শুধু হাসল। রুহানিয়া যখন গেট অতিক্রম করে গেল, তখন অরণ্য লুকিয়ে থাকা প্রলয়ের উদ্দেশ্যে বলল, চলে গেছে রুহানিয়া। প্রলয়কে বের হতে না দেখে অরণ্য ঝোপের আড়ালে উকি দিল। ছেলেটা বসে আছে মাটিতে। পাশে বসে বলল, রুহানিয়ার বাবা যেদিন জানতে পারবে এসব, সেদিন যে আরবাজকে কি করবে, সে না করলো আমার জিএফ আর তার বোনরা বোধ হয় খেয়েই ফেলবে। আমার একবার বলতে মন চাইল, রুহানিয়াকে যে ওর মেজো আপু ইষ্টি লোকে ভালোবাসে। প্রলয় প্রলয় অরণ্যের পানে তাকালো। তার চোখ দুটো লাল। অরণ্য, যদি বলি মিস্টার এমাত নিজের মেয়ের দুর্দশার জন্য দায়ী, বিশ্বাস করবে? মানে? রুহানিয়াকে আরবাজ এর পরেও কিছু নিয়ে ব্ল্যাকমেল করছে, তাই মেয়েটা ভয়ে আছে। আর সেটা একমাত্র তার বাবা রিলেটেড। ভদ্রলোক কিছু একটা তো ভুল করেছে, যার খেসারত মেয়ে দিচ্ছে। কিন্তু এত বড় ইনফরমেশন আরবাজকে কে দিল? এর পেছনে আসল মানুষটা কি? তুমি শার্লক হোমস হতে পারো, আজ রুহানিও এটা বলেছে আমাকে, কিন্তু লজিক্যালি ভাবলে এটা অনেক বড় পয়েন্ট। তবে যা করার তাড়াতাড়ি করো। রুহানিয়ার অবস্থা ভালো নয়, কিন্তু ওই ভয়ঙ্কর এমাত মানুষটা কিছু করবে তা আমার বিলিভ হয় না। তুমি সামনে পড়লে বুঝবে, তোমার মতনই বুদ্ধিমান। পৃথিবীতে নিজের মধ্যে শয়তান নেই এমন মানুষ আছে? হাসালে অরণ্য। যাই হোক, রুহানিয়ার বোনকে এসব বলো না। আপাতত সলিড প্ল্যান লাগবে আমাদের। মহিলার সাথে আমি কথা বলি না 7 দিন। প্রেমিকাকে ভালোবাসো, এছাড়া উপায় নেই অরণ্য। এখন কোথায় যাও? প্রলয় আকাশ পানে তাকিয়ে বলল, আকাশের মতো লাগছিল আমার রানীকে আজ। তার জন্য নীল শাড়ি কিনতে যাই। যেদিন এই বাড়িতে সে আসবে সেদিন পরে ঘোরাঘুরি করবে। বাড়িটা তো তার জন্যই তৈরি করা। একা একা রাস্তা দিয়ে খুব বেশি ঘোরা হয় না রুহানিয়ার। কতবার সে ভাইরাল হয়েছে, মানুষ তো তাকে ভালোভাবে চিনে। এই যেমন এখনো মুখের দিকে বারংবার তাকাচ্ছে। পেটের ক্ষুধা বাড়লো, টাকা আছে আজ তার কাছে, কিছু খাবে এজন্য একটা রেস্টুরেন্টের দিকে হেঁটে যাচ্ছে। এহেন সময় থমকে গেল।
খুব পরিচিত একজনকে দেখতে পেল। তার বাবা দাঁড়িয়ে আছে, গায়ে দামি ব্লেজার, পরিপাটি চুল, চোখে কালো চশমা। 6 ফুট উচ্চ তার ভারী দেহের মানুষটা 58 বছরের দেখে বোঝার উপায় নেই। রুহানিয়া ডাকলো, বাবা, বাবা। দ্রুত হাঁটা আরম্ভ করলো সে, কিন্তু কোনোভাবে এমাদ সাড়া দিল না। অলস ভঙ্গিতে দ্রুত পা ফেলে একটা বিল্ডিং এর ভেতরে চলে গেল। পিছনে রুহানিয়া কত ডাকলো, অবশ্য তাকে দারোয়ান ভেতরে ঢুকতে দিল না। অসহায় হয়ে মেয়েটা রাস্তায় বসে পড়ল। চোখ মুছতে মুছতে পরিচিত কণ্ঠতে শুনতে পেল, মামুনি, রোদে কেন বসে আছো? মামা, মামা। নিজের মামাকে দেখে লাফিয়ে রুহানিয়া জড়িয়ে ধরল। এটা তার ছোট মামা। কতদিন পর সে দেখতে পেল। মুশফিক ভাগ্নির মাথায় হাত বুলিয়ে বলল, এভাবে বাহিরে ঘোরাঘুরি করো না মামুনি। কয়েকদিন আগেও তোমাকে নিয়ে আজে বাজে কথা বের হয়েছিল। কেমন আছো মামা? আম্মু, আব্বু, আপু, ওরা সকলে কেমন আছে? তোমরা ওই খবর দেখেছো? দেখেছি, ভালো আছে সকলে। তুমি এখানে কেন? রুহানিয়া কথা লুকিয়ে বলল, এক ফ্রেন্ডের বাড়িতে এসেছিলাম। এত শুকিয়েছ কেন? খাও না? 15 বছর বয়সে যেমন ছিলে এখনো তেমন আছো। তোমার বাবার সাথে কথা বলবে? রুহানিয়া হ্যাঁ বলার পূর্বে ফোন বেজে উঠল। ব্যাগ থেকে বের করতে দেখলো আরবাজ কল করেছে। সে ঢোক গিলে রিসিভ করতে ওপাশ থেকে হুমকির সুরে শুনল, মিথ্যে বলে গেছ, আজ বাসায় আসো, রাস্তায় কান্নাকাটির শখ মেটাবো। আসছি। এত তাড়াতাড়ি খবর আরবাজের কাছে পৌঁছে যাবে সেটা রুহানিয়া কল্পনাও করেনি। সে ফোন রেখে মুশফিককে বলল, আজ আসি, অন্য একদিন। মুশফিক পকেট থেকে চকলেট বের করে এগিয়ে দিয়ে বলল, ভালো থেকো মামুনি, তুমি আমাকে যে কোনো প্রয়োজনে কল করবে। রুহানিয়া যেতে মন চাচ্ছিল না, কিন্তু উপায় আছে কি? একটা রিকশাতে উঠে চলে গেলে মুশফিক ভেতরে এলো। ইতিমধ্যে কয়েকটা সিগারেটের ফিল্টার মেঝেতে পড়ে গেছে। সে হেসে বলল, মেয়ের সাথে কথা বললে বিশেষ ক্ষতি হতো না। আপা যদি আজ শোনে অনেক কান্নাকাটি করবে। এমাদ সিগারেট ফেলে বলল, তোমাদের বাড়িতে পাঠিয়ে দিব তাহলে। দেখলে না রুহানিয়াকে? হাজব্যান্ড কল করলো তাই চলে গেল। আমরা ওর কেউ না। এত শুকিয়েছে মেয়েটা। আমারও মনে হলো সমস্যা চলছে। ডিভোর্স তো দেয় না আরবাস। যাই হোক, মুশফিক, রুহানিয়া যে বাড়িতে ঢুকেছিল সেই বাড়ির সামনে আমি একজনের গাড়ি দেখেছি। কার? প্রলয় আজমিরি। ওই যে ওয়েপন মাস্টার খেত। ওর সাথে রুহানিয়ার কানেকশন কি? তেমন কিছু না। তাছাড়া প্রলয় পঙ্গু। বিশেষ সুবিধা? নো নো, সে ওরকম কিছুই না। মানে? আমরা সকলে জানি সে পঙ্গু, হাত নষ্ট। ভুল, ওর হাতের পজিশনে গরমিল আছে। আমি ড্যাম শিওর খেলোয়াড়। কিন্তু আমার মেয়ের সাথে কি? এটাই বড় প্রশ্ন। লিফট থেকে বের হতে আরবাজের নাকি তীব্র অ্যালকোহলের স্মেল এসে লাগলো। হাই সোসাইটির পার্টিগুলোর এই এক দোষ। এখানে নেশা একদম পানির মতন সহজ। তবে এই জগতে এতদিন ধরে এসেও কেন যেন কিছু তাকে টানতে পারেনি। এমনকি সিগারেটও না। কিছু দূর হেঁটে বাম দিকে রুমের ভেতর ঢুকতে হাসির শব্দ শুনতে পেল সে। দরজাটা বাহিরে দাঁড়ানো ওয়েটার খুলে দিল। আরবাজ যেন অনাকাঙ্ক্ষিত আগন্তুক ছিল। হেই আরবাজ, তুমি এত লেট কেন? তনু, যদি আমরা দুজন একা কথা বলতে পারি তাহলে বেটার হয়। তুমি ফান বোঝো না। হেই বয়েজ অ্যান্ড গার্লস, আমার জন্য অপেক্ষা করো, একটু পর আসছি। মানুষগুলো উঠে চলে গেলে আরবাজ পাশে বসলো। কে বলবে এই তনু পুরো দেশের মানুষের সামনে অতীব সুশীল একজন মেয়ে। উঠতি কন্টেন্ট ক্রিয়েটর এবং মডেল। খুব শীঘ্রই সিনেমাতে ডাক আসতে পারে। মেয়েটা জড়ানো কণ্ঠে বলল, তোমার এত সুসময় যাচ্ছে ইদানিং। আগে বলো তো, মেজরের কেসটা কি? তুমি এসব কিভাবে ডিসকভার করলে? সেসব আমার গোপন সোর্স। তোমাকে কেন বলবো? আমরা এসেছি অন্য কথা বলতে। রাইট রাইট, আমাকে বিস্তারিত বলো। একটা বিদেশি ব্র্যান্ড ইনভেস্ট করবে আমাদের ওপর, মানে আমাদের হাইপ ওঠানো আর কি। বিনিময়ে তাদের বিউটি প্রোডাক্টকে ফেমাস করতে হবে। বাজারে এমনি তো চড়া সবকিছুর চাহিদা। কোরিয়ান ব্র্যান্ডে সব ঠিকঠাক আছে তো? আছে, কিন্তু কিছু কাগজ এখনো বাদ আছে। আমাদের যা লাগবে সুন্দরী এবং খুদবিহীন স্কিনের মেয়ে, একদম ন্যাচারাল। এরকম কেউ আছে নাকি? আছে তো, তোমার বউ রুহানিয়া। আরবাজ ভুরু কুঁচকালো। বিরক্ত হয়ে বলল, আমার ওয়াইফকে এর মধ্যে কেন টেনে নিয়ে আসছো? ওকে কিছুতে ইনভলভ করো না। দেখলে না কয়েকদিন আগে একটা অসভ্য গ্যাং কিভাবে আমার স্ত্রীকে বদনাম করেছিল। বিনিময়ে কত ভয়ঙ্কর শাস্তি পেল। হা হা হা,
ওটা নিশ্চিত তোমার বইয়ের কোনো আশিক করেছে। শাট আপ। আরে বেবি বয়, রাগ করো কেন? তুমি জানো তারা কত টাকা দিবে? কত? বাংলাদেশি টাকায় তুমি নিজেই 2 কোটি পাবে। অনেক হিউজ পাবলিসিটি হবে এটা নিয়ে। আহামরি নয়, তবে কমও না। কিন্তু রুহানিয়ার ছবি ব্যতীত আর কিছু করব না আমি। আর একটা কাজ করতে হবে, ডিলটা ওর নামে হবে এবং এভাবে প্রচার করতে হবে যে রুহানিয়া হচ্ছে মুখ্য মানুষটা। ওয়েল, আমি সব পেপারসগুলো আগে চেক করে নিব। অ্যাজ ইউর উইশ। আরবাজের সামনে একটা জুসের গ্লাস এনে রাখলো ওয়েটার। তাতে চুমুক বসাতে তনুক এসে শুধালো, যদি ঝামেলা হয় তাহলে তো ব্লেমও রুহানিয়ার উপর পড়বে। ওর বাবা পাওয়ারফুল, আইনি জটিলতা দেখে নিবে। তাছাড়া একটা পথ আছে। সেটা কি? ডিভোর্স। আর ইউ ম্যাড? আমার কাছে 2 কোটি কেন, 20 কোটি দিলেও ডিভোর্স দিব না। আরে পাগল, ফেক ডিভোর্স। 2 দিন পর আবার একসাথে হয়ে যাবে। অহরহ কাপল করছে, এতে পেজে রিচও বাড়ে। সেটা বলো, আইডিয়া মন্দ না। আমি কাউকে খারাপ আইডিয়া দেই না। আরবাজ দীর্ঘশ্বাস ছাড়ল। রুহানিয়া তার কাছে বন্দি। 2-1 দিন এরকম নাটকে আসলে কিছু যাবে না। মাঝখানে পরিচিতি আরো বাড়বে। ইন্টারন্যাশনাল পরিচিতি এখনো আরবাজে সেভাবে হয়নি। যদি হয় তাতে মন্দ কি? ম্যাডাম, আমি করে দিচ্ছি, আপনি বসুন। স্যার স্ট্রিক্টলি বলেছে কোনো কাজ না করে দিতে। রুহানি একটু দ্বিধাবোধ করলো। গতকালকে বাড়িতে যাওয়ার পর ভেবেছিল খুব আঘাত করবে আরবাজ, কিন্তু একদম শান্ত ছিল। যদিও মিথ্যে বলে সে কাটিয়ে নিয়েছে, তবে এরপর যে অবিশ্বাস্য কাজ করেছে তা হলো তাকে আবারও রেস্টুরেন্টে আসতে দেওয়া। রুহানি এরকম খোলা পরিবেশ মন্দ লাগছে না। ফোনটা বের করে প্রলয়ের নাম্বার ডায়াল করলো। রিসিভ হতে কিন্তু সময় লাগেনি। ওপাশ থেকে ঘুম ঘুম জড়ানো কণ্ঠতে বলল, হ্যালো রুহানিয়া, আপনি কি আছেন ফ্ল্যাটে? কথা ছিল। আসছি। মিনিট 5 বাদে প্রলয় হাজির। এলোমেলো চুল, চোখে একরাশ ঘুম। এই সাধারণ পোশাকে রাজপুত্র মনে হচ্ছে। লোকটা এত কেন লম্বা? নিজের হাইট নিয়ে রুহানিয়া ইনসিকিউর ফিল করলো। ক্ষুধা লেগেছে মহারানী, দয়া করে ভিক্ষুককে খেতে দেন। প্রলয়, আপনি সবসময় এভাবে কেন আমার কাছে খেতে চান? মহারানীর কাছে তো এভাবেই প্রজা ভিক্ষা চাইবে, তাই নয় কি? আপনার মতন এতটা ইন্টারেস্টিং পার্সনকে কিভাবে সর্বরে চিট করতে পারে? দুজন পারফেক্ট মানুষ। প্রলয় হাসে। আজ ভিড় কম, তাই খাবার আসতে দেরি হলো না। পাস্তা আসতে প্রলয় খেতে লাগলো। রুহানিয়ার এভাবে পাশে বসে থাকা বিপজ্জনক, কিন্তু মাঝে মধ্যে ভয়ের বাহিরেও তো কাজ করতে হয়। এভাবে কি দেখছেন রুহানিয়া? ভাবছি, আপনার হাতটা কিভাবে এমন হলো? ওয়েপন টেস্টিং এর সময়। 1 বছর কোমাতে ছিলাম। এখনো মাঝে মধ্যে নোজ ব্লিড হয়। আপনার জীবন তো আমার থেকে করুন। করুন। আমি ভালো আছি, আপনিও থাকবেন। রুহানিয়া, আপনার স্বপ্ন কি? কেন বলেন তো, পূরণ করবেন? যদি বলি হ্যাঁ, সম্ভব না, তবে বলি আমার খুব ইচ্ছে অরোরা দেখার। অরোরা? ইয়েস। প্রলয় হাসলো। অদূর ভবিষ্যতে মেয়েটার ইচ্ছে পূরণ করবে সে। ঠিক এহেন সময় রুহানিয়ার নাম ধরে কেউ ডাকলো। একজন পুরুষ। মেয়েটা হাসি মুখে এগিয়ে গেল। আরভাসের বোনের হাজব্যান্ড, হাসিব, যে তাকে বোনের মতন ভালোবাসে। দুজনে টুকটাক কথা বলছিল। ঠিক তখন প্রলয়ের ফোনও এলো। সে রিসিভ করে উচ্ছ্বাসিত ভঙ্গিতে কথা বলছে। হাসিব রুহানিয়াকে শুধালো, ছেলেটা কে রুহানিয়া? আমার পরিচিত। তোমাকে পছন্দ করে। আরভাস জানলে কিন্তু খবর হয়ে যাবে। আরে না, এমনটা সত্য নয়, ওনার বউ আছে। না রুহানিয়া, একজন পুরুষ মানুষ আরেকজন পুরুষের নজর চিনতে পারে। প্রলয় তোমাকে পছন্দ করে। অনেকক্ষণ বাহিরে দাঁড়িয়ে দেখছিলাম। ছেলেটা যেভাবে তাকায়। রুহানিয়ার মুখের হাসি মিলিয়ে যেতে লাগলো। কপাল কুঞ্চিত করে প্রলয় নামক পুরুষটার পানে তাকালো। আচ্ছা, কোনো কিছু কি তার অজানায় থেকে যাচ্ছে? প্রলয় নামক পুরুষটা আসলে কি? শিফনের সাদা রঙের শাড়িতে নিহারিকাকে বোধহয় প্রাচীন পুঁথিতে বর্ণনা করা স্বর্গীয় অপ্সরার মতন ঠাওর হচ্ছে। আনামের স্ত্রী ভীষণ সুন্দরী ছিলেন। 80-90 দশকের নাটকে অভিনীত পরিচিত মুখ। সেই নারীর রূপটা গুণে গুণে শতভাগী মেয়েটার দখলে। কালো চুলগুলো মেলে যখন দাঁড়ায়, তখন যে কোনো পুরুষের মন জয় করে নিতে পারবে। কিন্তু পৃথিবীতে একটা পুরুষ বাদে, আর সে হচ্ছে প্রলয় আসমিরি। পুরুষটা এত কঠিন কেন? পুরো দস্তুর রেডি হয়ে সে দরজায় কড়া নাড়ল। তখন প্রলয় শার্ট গায়ে দিচ্ছিল।
থমকে গেল নিহারিকা। শুকনো ঢোক গিলল। এই পুরুষটা খালি গিয়ে এত সুন্দর কেন? কাউকে কাপড় বদলানোর সময় লুকিয়ে দেখা মোটেও শোভনীয় আচরণ নয় নিহারিকা। একটু ম্যানার শিখো। প্রলয় ভাইয়া, আপনি কেন সবসময় এভাবে কথা বলেন বলুন তো? তুমি বাচ্চা নও নিহারিকা, তবে এভাবে ন্যাকা করে কেন কথা বলো? নিহারিকা মুখটা গোমড়া করে ভেতরে প্রবেশ করলো। প্রলয় বিরক্ত হলেও কিছু বলতে পারে না, কারণ আনামের মেয়ে হিসেবে নিহারিকাকে সম্মান করা তার দায়িত্ব। বাই দ্য ওয়ে, আমরা আজ যে ইভেন্টে যাচ্ছি সেটাতে যাওয়া কি খুব জরুরি? তোমার না জানলেও চলবে। তাছাড়া আমি তো নিতেই চাচ্ছিলাম না তোমাকে। ওয়েট নিহারিকা। প্রলয় নিহারিকার পা থেকে মাথা অবধি একবার দেখল। কেন যেন মনে হচ্ছে মেজরের পার্টিতে রুহানিয়া এভাবেই সেজেছিল। এমনকি লিপস্টিকের শেডটাও একই। এতে প্রলয়ের অস্বস্তি হয়। নিহারিকা কৌতূহলী হয়ে শুধালো, কি? বিরক্তিকর ভঙ্গিমায় ছেলেটি বলল, নাথিং। গাড়ি বের করতে বলো, আমরা এখন বের হব। আমাকে কেমন লাগছে বললেন না তো প্রলয় ভাইয়া? নিহারিকা ঘুরে ঘুরে প্রলয়কে দেখাতে লাগলো। পুরুষটি ধীরে সুরে বলল, মাকাল ফল। প্রলয় ভাইয়া, গেট আউট। অগত্যা নিহারিকাকে বেরিয়ে যেতে হলো। প্রলয় ফাঁকা রুমে দ্রুত তৈরি হয়ে নিল। হুট করে তার মাথায় চিনচিন ব্যথাটা বেড়ে যাচ্ছে। অরণ্যের দেওয়া ওষুধ নিয়ে সে চলে গেল বাহিরে। বাংলাদেশের মোটামুটি পরিচিত ইনফ্লুয়েন্সার ও বিউটি এক্সপার্টদের নিয়ে আজকের এই অনুষ্ঠান। নতুন কিছু প্রোডাক্ট রিলিজ হতে যাচ্ছে, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর রুহানিয়া নিজে। মেয়েটার কান্না পাচ্ছে নিজের ওপর। বারংবার আরবাজের পানে তাকাচ্ছে। তাদের মধ্যে তো কথা হয়েছিল রুহানিয়া কখনো মিডিয়া জগৎ কিংবা এর সাথে জড়িত কিছুর সাথে সংযুক্ত হবে না। কিন্তু হঠাৎ এমন হলো কেন? আরবাজের হাতটা সে শক্ত করে চেপে ধরে মনোযোগ আকর্ষণ করলো। কি হয়েছে রুহানিয়া? আমার ভালো লাগছে না। কেন? তোমার পরিচিতি বাড়ছে, এটা আমার জন্য যথেষ্ট ভালো। মুখের অবস্থা ঠিক করো। রুহানিয়ার চেহারার অবস্থা তবুও ঠিক হলো না। পূর্বের মতন মেদুর গালে মেঘ জমে রইল। আরবাজ মেয়েটার হাত ধরে একপাশে নিয়ে এলো। সত্য বলতে সে নিজেও এই বিষয়টা পছন্দ করছে না। কথা ছিল কয়েকটা ছবি বা রিভিউ ভিডিও হবে, কিন্তু এত বড় প্রমোশনাল ইভেন্ট। তনুর উপর রাগ হলো। রুহানিয়াকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে সে চলে গেল কোল্ড ড্রিঙ্কস আনতে। কিছুক্ষণ বাদে ফিরে এসে সামনে ধরে বলল, খাও, চিনি এতে তবুও সমস্যা নেই। কিন্তু তোমার মুখটা লাল দেখাচ্ছে। আপনি এই প্রথম পাবলিক প্লেসে আমাকে কিছু খেতে দিলেন। এত কথা বলো কেন? খাও জলদি। রুহানিয়া গ্লাসটা নিয়ে ঢকঢক করে সমস্তটুকু খেয়ে নিল। ফিরিয়ে দিতে আরবাজ রুমাল বের করে মেয়েটার ঠোঁট মুছিয়ে বলল, ইউ আর লুকিং সো বিউটিফুল। কিন্তু আফসোস, আমি চাইলেও পারছি না। মানে? আরবাজ দীর্ঘশ্বাস ছাড়ল। ট্যাটুটা রিমুভ করার কাজ চলছে। আগে যাও কয়েকদিন পর রুহানিয়ার কাছে আসতে পারতো, এখন তাও পারছে না। মাঝে মধ্যে এত বিরক্ত লাগে, কেন যেন মনে হচ্ছে সময় শেষ হয়ে আসছে। বুকের একপাশে যন্ত্রণা হয় তার। তবে মাঝে মধ্যে এটাও ভাবে, এই সামনে বসে থাকা রুহানিয়া নামক পুতুল নারীটা তাকে ছাড়া যাবে কোথায়? প্রলয় স্যার, আমি আপনার অপেক্ষাতে ছিলাম। এত লেট হলো কেন? মেন কাজ তো সব শেষ। তনু উচ্ছ্বাসিত হয়ে প্রলয়ের দিকে এগিয়ে গেল। যেহেতু প্রলয় সেকেন্ড গেট দিয়ে এসেছে, তাই এখানে ভিড় কম। তনুজা, তোমার উচিত এরকম লাফানো বন্ধ করা। আপনি যখন তনুজা ডাকেন স্যার, থ্রিল অনুভব হয়। তাছাড়া হব না কেন এত এক্সাইটেড? আপনি কিন্তু প্রমিস করেছিলেন নেক্সট মুভি সুপারস্টারের সাথে আমারই হবে। আমি প্রমিস ব্রেক করি না। ওকে, মেন পয়েন্টে এসো। আর বাস কোনো কিছু তো সন্দেহ করেনি? একদম না। তবে একেবারে যে সহজ ছিল কাজগুলো তেমনও নয়। মেক শিওর আমার রুহানিয়ার যেন কোনো ক্ষতি না হয়। ও হ্যাঁ, তোমাকে আরও একটা বিষয় খোঁজ করতে বলেছিলাম। কোনটা যেন? আমি আসলে ভুলে গিয়েছি। চলায় বাঁকা হাসলো। অর্থ ব্যতীত ইনফরমেশন যে হাতে আসবে না তা সে বুঝেছে। ফোন বের করে আনামকে কল করে বলল, দুবাইয়ের ক্রিকেট কাটেন আঙ্কেল, তনুজার নামে। ফোনটা কেটে পুনরায় বলল, এখন ঠিক আছে? অফকোর্স স্যার, আপনি কত দয়ালু। আমার হঠাৎ একটা জিনিস মনে পড়ল। বাড়িটার নাম হাসনাহেনা ভিলা, কক্সবাজারে অবস্থিত, এবং খুবই সুন্দর একটা ছোট কৃত্রিম পাহাড় আছে।
সেখানে সামনে আরবাজের ছবি ছিল। বাড়িটা অবশ্য বিখ্যাত, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি হতে পারে, আমি কি জানি। আমি কারো নাম বলিনি। ওয়েল, জানতে হবে না। তুমি আরবাজকে নিয়ে কিছুক্ষণ ব্যস্ত রাখতে পারবে? কেন? কারণ পরিদর্শন করব। তনু বিজ্ঞের মতন মাথা নাড়ালো, হেসে সম্মতি জানিয়ে চলে গেল। রুহানিয়া বহু সময় ধরে একা বসে আছে বাগানে, যদিও এতে তার মন্দ লাগছে না। জায়গাটা সুন্দর এবং কোলাহল মুক্ত বলা চলে। আরবাজ বহুক্ষণ আগে তনুর সাথে বাইরে গেছে। এতে সুন্দর ঘাস দেখে রুহানিয়ার হাঁটতে মন চাচ্ছে। সে পেন্সিল হিল খুলে নিল। ফর্সা পায়ের জায়গায় জায়গায় লাল হয়ে আছে। নরম ঘাসে পা ফেলতে মন গুনগুনিয়ে উঠল। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। যখন নিজেকে একা আবিষ্কার করলো ঠিক তখন হৃদয় একাই গাইতে লাগলো। তেরে মেরে হোঁঠো পে মিঠে মিঠে গীত মিতোয়া, আগে আগে চলে হাম, পিছে পিছে প্রীত মিতোয়া। পুরো বাগান ঘুরে ঘুরে গাইছে, অথচ স্বল্প দূরে অনুষ্ঠান হচ্ছে। এদিকটায় কেউ এলে নির্ঘাত ভিডিও করত। রুহানিয়ার কণ্ঠ এসব চিন্তাতেও যদি থামেনি, তার এই বেখেয়ালি অবস্থাতে সে একবারও খেয়াল করেনি যে একজন পুরুষ রুহানিয়ার খুলে রাখা জুতো জোড়া হাতে তুলে নিয়ে তার পিছন পিছন ঘুরছে, ঠিক যেন গানটার বাস্তব রূপ। শ্রীদেবী ও ঋষি কাপুরের মতন কেমিস্ট্রিটা থাকলে বরং আরেকটু জমতো। হঠাৎ পিছনে নড়াচড়ায় রুহানিয়া চমকে তাকিয়ে থেমে গেল। নিজের একান্ত সময়ের মধ্যে করা পাগলামো ধরা পড়ার মতন বিড়ম্বনা আর দুটি নেই। আপনি কিভাবে বলুন আমি যেখানে যাই সেখানে উদয় হয়ে যান? পিছু নেন কেন আমার? চলে হাসলো, জবাব দিল না। রুহানিয়া আবারও বলল, আগে গাইতাম এক সময়, সেই থেকে একটু গান গাওয়া। আবার লজ্জায় ফেলবেন না আমাকে। চলো এবার চুপ। সেই মেয়েটার অতীত ও বর্তমান সবই তো জানে। সে এগিয়ে এলো, মেয়েটার সামনে জুতো দিয়ে বলল, আকাশের চাঁদ যদি পূর্ণিমায় নেচে গেয়ে ওঠে তবে কি তার এ অধমের নিকট লজ্জা পাওয়া মানায়? রুহানিয়া হেসে উঠল উচ্চ শব্দে। তার মুখোমুখি বসে জুতো ধরে বলল, আপনি পাগল, মস্ত বড় পাগল। মাঝে মধ্যে কি বলেন কিছু বুঝি না। বিনিময়ে প্রলয় ধীরভাবে কি বলল তা শুনতে পেল না আরবাজ। দূর থেকে আড়ালে বহু সময় ধরে সে এই দৃশ্য দেখছিল। সেদিক পানে চোখ রেখে ফোন বের করে বলল, তোরা কোথায়? কাজ আছে। আজ এক পঙ্গুকে আরো পঙ্গু বানাতে হবে। আমি একটু বেখেয়ালি হয়েছি কি হইনি, যাই হোক, আমি নাম আর লোকেশন দিয়ে দিচ্ছি। দুজনে এমন কি আলাপ করছেন যে এত হাসছেন? আরবাজের কণ্ঠে শীতলতা আর কেউ না হলেও রুহানিয়া ঠিকই বুঝতে সক্ষম হলো। তড়িঘড়ি করে উঠে গেল সে, কিন্তু প্রলয় সে বিন্দু মাত্র বিচলিত হলো না যেন। উঠে দাঁড়িয়ে বলল, রুহানিয়ার কণ্ঠ বেশ প্রীতি আরবাজ, আমি মুগ্ধ। তুমি মেয়েটার এই ট্যালেন্ট বৃথা যেতে দিও না। না, আমার স্ত্রী অন্য পুরুষদের গেয়ে শোনাবে এটা তো আমি চাই না। রাইট, তোমার স্ত্রী। জি, আর জুতো জোড়া আমার স্ত্রীর। কাইন্ডলি যদি ওহ, সরি সরি। প্রলয় রুহানিয়ার পায়ের নিকট জুতো জোড়া রেখে দিল। আড়ালে অবশ্য দীর্ঘশ্বাস ছাড়ল, কিন্তু খুবই অল্প সময়। তারপর তার হৃদয়ের রানী, নৈশবনের একমাত্র রানী হাতের মুঠোয় চলে আসবে। সে যে আর অপেক্ষা করতে পারছে না। রুহানিয়া পরিবেশের গাম্ভীর্যতা কমানোর জন্য বলল, চলয়, আপনি এখানে কেন? অ্যাকচুয়ালি তনু ইনভাইট করেছে। সে আমার জুনিয়র। ওহ, আরবার চলেন ভেতরে যাই। বাহিরে দাঁড়িয়ে থেকে কি লাভ? রুহানিয়ার কথায় সায় দিল আরবাজ। তার হাত ধরে ভেতরে চলল। প্রলয় বিরক্ত হলো। একটু নিজের ভালোবাসার সাথে কথা বলতে পারবে না? দুজনকে এগিয়ে যেতে দেখে সে নিজেও চলল পিছন পিছন। নিহারিকা বহু সময় ধরে প্রলয়ের খোঁজ করে চলেছিল। অবশেষে যখন দেখা মিলল তখন উৎফুল্ল কবুতরের মতন উড়ে এসে তার হাত ধরে বলল, প্রলয় ভাইয়া, কোথায় চলে গিয়েছিলেন আপনি? নিহারিকা, বিহেভ ইয়োরসেলফ। কেন? প্লিজ, এত মানুষ, আমার ভয় করে। হাতটা ধরুন। প্রলয় ছাড়িয়ে নিতে চাইলেও পারেনি। অবশেষে হাল ছেড়ে দিল। নিহারিকা খুশি মনে ছেলেটার হাত ধরে ঘুরছে। দূর থেকে এই দৃশ্য দেখে রুহানিয়ার হাসিবের বলা কথাগুলো এমনি ভুল ভাবনা মনে হলো। তবে এটাও ভাবলো যে এত সুন্দর বউ থাকতে এই মেয়েটাকে, তবে কি সর্বরীর হাত ছেড়ে দিবে সে? বউকে মনমরা হয়ে থাকতে দেখে আরবাজ ঝাঁঝালো সুরে বলল, পরপুরুষের দিকে এভাবে তাকিয়ে থাকতে হবে কেন শুনি? এমনি দেখছিলাম। ওনার পাশে মেয়েটাকে আমি কিভাবে বলবো? তবে লোকটা তো বিবাহিত। স্ট্রেঞ্জ, বউ ছেড়ে অন্য মেয়ের সাথে কি?
রুহানিয়ার মনে হলো একবার শুধায় সে নিজে কি করে, কিন্তু সে ভাবনা বাদ দিল। খাবারের সময় হয়ে যাওয়ায় আরবাজ মেয়েটাকে বলল, চলো খেয়ে আসি। খেতে দিবেন এখানে? হুম, তবে বেশি খাবে না। ট্রলের সাথে পুরো ইভেন্টে আর একবারও কথা বলেনি রুহানিয়া। সত্য বলতে আরবাজ বলতে দেয়নি, শক্ত করে হাতটা ধরে রেখেছিল। কিন্তু ফটো সেশনের জন্য ছেলেটাকে যখন ডেকে নিয়ে গেল তখন রুহানিয়া প্রলয়কে খুঁজতে লাগলো। কিছু দূরে পেয়েও গেল। একজনের সাথে কথা বলছে, মিস্টার প্রলয়। রুহানিয়া বোধহয় প্রথমবার নিজে থেকে প্রলয়ের সাথে কথা বলতে এসেছে। পুরুষটা তড়িঘড়ি করে শুধালো, কি হয়েছে রুহানিয়া? সমস্যা হয়েছে কিছু? আপনার সঙ্গে মেয়েটাকে, ওর সাথে কি সম্পর্ক? আনাম আঙ্কেলের মেয়ে। কেন বলুন তো? ও, আমি ভাবলাম সর্বরীকে ছেড়ে দিবেন আপনি। ট্রলার অধৈর্য যুগল ঈষৎ বেঁকে গেল, তবে পরের মুহূর্তে মুখটা ঈষৎ করুণ করে বলল, আপনার হাজব্যান্ড নিজের গোপন জায়গায় আমার স্ত্রীর নাম ট্যাটু করে ঘুরছে। বলেন তো, এই বউ রেখে কি করব আমি? আরবাজ কি করেছে? খুব গোপন জায়গায় সর্বরীর নাম ট্যাটু করেছে। আমি যখন জেনেছি তখন থেকে দুনিয়াটা কেমন যেন লাগছে। বলুন তো, আমার ভালোবাসায় কি কম ছিল? আপনি ভুল বলছেন। এমন কোনো জায়গা নেই যা আমি দেখিনি। আমি কিভাবে বলি? তবে বুদ্ধিমতী মেয়ে বুঝে নেন। রুহানিয়া বিষয়টা বুঝতে খুব কান্না পেল তার। মেয়েটাকে কাঁদতে দেখলে প্রলয়ের কষ্ট হয়, কিন্তু কিছুক্ষণ আগের করা কাজের প্রতিশোধ তো সে নিতে পারে, আর সেটাই খুব ভালো মতো নিল। এখন দেখা যাক রুহানিয়া কি করে। আরবাজকে টেনে ওয়াশরুমে নিয়ে এলো রুহানিয়া। মেয়েটা থরথর করে কাঁপছে। সমস্যা কি তোমার? এভাবে একসাথে ওয়াশরুমে কেন এলে? কেউ দেখলে কি হবে জানো? হাজার হোক আমরা স্বামী স্ত্রী হই। প্যান্ট খুলুন। পাগল নাকি? রুহানি অনেক জবরদস্তি করে অবশেষে কাঙ্ক্ষিত ট্যাটুটা দেখল। অনেকটা হালকা, তবুও যে সর্বরী নাম লেখা তা স্পষ্টত। আরবাজ ঘামছে। রুহানিয়াকে বলল, তোমাকে বলা হয়নি আমি মাঝখানে কিডন্যাপ হয়েছিলাম, এরপর এই ট্যাটু? আরবাজ কথা সমাপ্ত করার পূর্বে ঠাস করে তার গালে চড় বসালো রুহানিয়া। এই অবধি আসতে কিংবা এই সাহসটা হতে ঠিক কতটা পুড়তে হয়েছে তাকে। কিন্তু পরক্ষণে পুরুষটা তার চুল টেনে ধরল, বারংবার মাথা ঝাঁকালো, যতক্ষণ না অবধি মেয়েটার আশেপাশে ঘুরে বমি না আসে। এত বড় সাহস আমার গায়ে হাত তুললে? তোমাকে আজ আমার পুরো কথা তো শুনতে। রুহানিয়ার কিছু শুনতে মন চাচ্ছে না। সে আরবাজের হাতে খুব জোরে কামড় দিয়ে দরজা খুলে বের হয়ে গেল। এটা অনেক বড় বিল্ডিং। রুহানিয়া জানে না কোথায় যাচ্ছে, কিন্তু আরবাজ আজ ধরতে পারলে যে খবর আছে সেটাও জানে। সে যখন দিক বিদিক শূন্য, ঠিক তখন কেউ এসে তার হাত টান দিয়ে অন্ধকারে নিয়ে এলো। রুহানিয়া নাক টেনে বলল, আপনি কিভাবে আমার সব লজ্জাজনক পরিস্থিতিতে চলে আসেন প্রলয়? আরবাজ এরকম পাগলের মতন করছে কেন? আমি চট দিয়েছি তাই। রিয়েলি? আপনি চট দিতে জানেন রুহানিয়া? আমি তো জানি ছোট্ট একটা খরগোশ আপনি। মজা নিবেন না। আমার বাবাকে তো দেখেননি, তাই বলছেন। কিভাবে আমার জীবন নষ্ট হয়ে গেল? কিছু নষ্ট হয়নি, কারণ আমি জানি খুব শীঘ্রই আপনাদের ডিভোর্স হবে। তা সম্ভব না। আর যদি বলি সম্ভব, বাজি ধরবেন? ধরবো না। ধরলে আমি আরভাসের হাত থেকে বাঁচার উপায় বলবো। রুহানিয়া কোনো উপায় না পেয়ে বলল, বলুন, যদি জিতেন তাহলে কি চান? চলায় মেয়েটার খুব নিকটবর্তী হলো। এরপর ফিসফিস করে বলল, ডিভোর্সের পর আপনি আমাকে বিয়ে করবেন। মজা করবেন না, সিরিয়াস। আর গুনে গুনে 7টা। থাক, এসব আজ না বলি। আপনি আসলেও সিরিয়াস? আমার চেহারা দেখে কি মনে হয় আমি ঠগি? আমি আপনাকে ভালোবাসার জন্য ওয়েট করতে পারছি না। রুহানিয়ার মন এসব কথা মজা বলেই ধরে নিল। বহুকাল আগে এক আরবাজ নামক পুরুষ যখন বলেছিল, তখন সত্য বলে বিশ্বাস করেছিল। লাভ কি? তবু রুহানিয়ার আরেক মন বলে, আসছে আগামী দিনগুলো জিতে যাওয়ার দিন হবে তার জন্য। অন্যের স্ত্রীকে ভালোবাসার কথা বলা কোনো সুপুরুষের কাজ হতে পারে না প্রলয় আজমেরি। তবে সুপুরুষ হওয়ার জন্য কি করতে হবে রুহানিয়া? প্রলয় যেভাবে মেয়েটাকে ডাকলো, ঠিক এভাবে কি প্রিয়তম যুদ্ধ যাত্রা শুরু করার পূর্বে প্রিয়তমাকে ডাকতো? কিংবা পৃথিবীর সব থেকে শুদ্ধতম প্রেমিক পুরুষের অনুকরণ করলো সে? প্রলয় আজমেরি নিজেই তো শুদ্ধতম প্রেমিক পুরুষ।
কার অনুকরণ সে করবে? জি বলুন। আপনি ভীষণ সুন্দরী। সুন্দর দেখে ভালোবাসার কথা বলেন, কিন্তু আপনার স্ত্রী তো বেশি সুন্দরী। প্রলয় জবাব দিতে পারে না। জিহ্বা শুকিয়ে এসেছে তার। শুকনো ঢোক গিলে রুহানিয়ার দিকে মাদকময় চাহনি দিল। মেয়েটার চেহারাতে এখনো বেবি ফ্যাট রয়ে গেছে। প্রলয় জানতে মন চায় তাদের মেয়ে দেখতে কেমন হবে। গলার টাই ঢিলে করল সে। রুহানিয়া চাহনির উত্তাপে সে জ্বলে যাচ্ছে। ফিসফিস করে বলল, আমি কেন আপনার জীবনের প্রথম পুরুষ হলাম না? কেন না? ভয় পেল রুহানিয়া। কম্পমান কণ্ঠে বলল, আপনি কি নেশা করেছেন প্রলয়? আপনি নিজেই তো নেশা। রুহানিয়া ধরে নিল পুরুষটা নেশা করেছে। তা নয় সজ্ঞানে কেউ এসব বলে, অথচ তাকে যে অন্তরে জায়গা দিয়েছে, যে তাকে হৃদয়ের একচ্ছত্র সুলতান বলে ঘোষণা করেছে, তার নিকট ওই কয়েকটা বাক্য তুচ্ছ, ভীষণ তুচ্ছ। মেয়েটা তা জানে না, কখনো জানবে। আরবাজের কণ্ঠ শোনা গেল বাহির থেকে। রুহানিয়া ভয় পেয়ে প্রলয়ের ব্লেজার খামচে ধরল। প্লিজ হেল্প, রিল্যাক্স। আরবাজ আপনাকে কিছুই করতে পারবে না। দীর্ঘশ্বাস ফেলুন। যাই হোক, আপনি এখন আমার সাথে 4th ফ্লোরে যাবেন। সেখানে ডিনার হচ্ছে একটা। আর আপনার মা আছেন সেখানে। আম্মু? ইয়েস। রুহানিয়ার চোখ উজ্জ্বল হয়ে উঠল। মেয়েটা যে নিজের বাবা মাকে খুব ভালোবাসে সেই বিষয়ে সন্দেহ নেই, কিন্তু পরক্ষণে ভুরু জোড়া কিঞ্চিত করে সে শুধালো, আপনি আমার মাকে চিনেন কিভাবে? খেয়াল করে দেখলে আপনি সবই জানেন মনে হয়। চলয় মাথা চুলকে বলল, একটু রিসার্চ করেছিলাম আপনার ব্যাপারে। আরবাস যে আমাকে টর্চার করে সেটাও জানেন? অশ্রুসজল দৃষ্টিতে মেয়েটা শুধালো। চলয় তার মাথায় হাত রেখে বলল, আমি আপনার ব্যাপারে সব জানি না রুহানিয়া। আপনি যা কাউকে জানাতে চান না সেটা অন্তত খোঁজ পাইনি। আপনার বয়স খুবই কম, সবে 19। এমন কোনো ভার বহন করবেন না যা সহ্য করার ক্ষমতা আপনার নেই। পৃথিবীতে আপনাকে প্রোটেক্ট করার মানুষের অভাব নেই, আর তাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমার নয় কি? মাঝে মধ্যে আমরা জানি না কেন আমাদের সাথে বিশেষ ঘটনা ঘটে, তবে আরো খারাপ কিছু না হোক সেই সিদ্ধান্ত অন্তত আমাদের। তাছাড়া আপনি আমার কেউ নন। কেন বাহিরের একটা মেয়ের জন্য এমন করবেন? প্রলয় গম্ভীর মুখে মেয়েটার পানে তাকিয়ে রইল। এই যে কেউ নয়, এই প্রশ্ন থেকে শুরু করে আপনি আমার সব অবধি যেতে কত পথ অতিক্রম করতে হবে? বাহিরে যখন নির্জন হয়ে গেল তখন রুহানিয়াকে এগিয়ে যেতে বলল প্রলয়। চলতে চলতে মেয়েটার মনে হলো প্রলয় নিশ্চুপ হয়ে গেছে। এক ধরনের অপ্রতিরোধ্য নীরবতা বিদ্যমান। রুহানিয়া দীর্ঘশ্বাস ছাড়ল। জীবনটা স্বপ্নের মতন হলে দোষ কি? রুহানিয়া, আপনার মাকে বলবেন কিছুদিনের জন্য আপনার বাড়িতে গিয়ে থাকবেন, অন্তত 10 দিন। আম্মু মানবে না। আমার কথা শুনুন, তাকে গিয়ে বলবেন যে থাকবেন। আপনার বাবা মা খুব ভালোবাসে আপনাকে। লিফটের দরজা খুলে গেল। প্রলয় ইশারায় এগিয়ে যেতে বলল মেয়েটাকে। মাকে রুহানিয়া দেখে না প্রায় 2 বছর। কিভাবে সামনে দাঁড়াবে, নানান চিন্তায় এগিয়ে গেল। রওশাবা, তুমি নানি হয়েছ, কিন্তু দেখে এত ইয়াং লাগে। বিশেষ করে এমাদ ভাই। শাহরুখ খান আর এমাদ ভাই কখনো বোধহয় বুড়ো হবে না। রাইট, মনে আছে না? 1997 সালে আমরা সকলে মিলে রাঙামাটি গিয়েছিলাম। এমাদ ভাই শাহরুখের মিমিক্রি করেছিল। সেই দিনগুলো সত্যি অনেক সুন্দর ছিল। এখন তো তোমরা বের হও না বলা চলে। বান্ধবীদের কথায় রওশাবা হাসল। ভদ্রমহিলা দেখতে ভীষণ সুন্দরী, খুব গোছালো ভাবে জামদানি পরনে, গলায় সফেদ মুক্তোর মালা, চুলগুলো সুন্দর করে পরিপাটিভাবে পিঠে ছড়িয়ে আছে। স্বাস্থ্য বলতে একদম চিকন। এত বয়সও পারফেক্ট যেন সে। খুবই সন্তর্পণে মুখের খাবার চিবিয়ে শেষ করে বলল, বয়স হয়েছে, এখন বের হতে মন চায় না। তাছাড়া ভার্সিটিতে ক্লাস নেওয়া শেষ হলে নিজের রিসার্চে মনোযোগ দেয় ইদানিং। তুমি সেলিব্রিটির মা, খোঁজ তো পাওয়াই যাবে না। বাই দ্য ওয়ে, নিচে দেখেছ কত বড় ইভেন্ট হচ্ছে রুহানিয়াকে নিয়ে? শি ইজ সো প্রিটি। রওশাবা থেমে গেল। দীর্ঘশ্বাস বের হয়ে এলো ভেতর থেকে। রুহানিয়া আজ এখানে আসবে জানলে কখনো মিট আপের জন্য হ্যাঁ বলতো না। মেয়েটাকে একবার দেখার ইচ্ছে হলো অবশ্য। পরক্ষণে মনকে শাসন করলো। যে তাদের খোঁজ নেয় না তাকে কেন স্নেহ করবে? এক্সকিউজ মি ম্যাডাম, ভেতরে প্রাইভেট ডিনার হচ্ছে, আপনি যেতে পারবেন না। ওয়েটারের কথায় সকলে পিছনে ফিরে তাকালো।
ওয়েটারের সামনে রুহানিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে রওশাবা সব থেকে অবাক হলো। সে প্রতিক্রিয়া দিবে এর পূর্বে অন্য এক মহিলা বলল, ওকে আসতে দাও। রওশাবা, তোমার মেয়ে যে আসবে বলনি তো? এই রুহা, জলদি এসো এখানে। রুহানিয়ার চেহারা করুণ দেখাচ্ছে। সে টলতে টলতে মায়ের কাছে আসছে। এখানে সব মুখ তার পরিচিত। রওশাবা এখনো বুঝতে পারছে না কি করবে। রুহানিয়া কিছুক্ষণ ভাবল। এরপর সব থেকে সাহস নিয়ে মাকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে গালে গাল ঠেকিয়ে বলল, আম্মু, বাসায় যাব। এই যে ডাকটা, রওশাবা জানে না সে কি প্রতিক্রিয়া দিবে। তবে সে শক্তির সাহায্য, নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করতে সক্ষম। মেয়ের গালে হাত রেখে বলল, আর ইউ শিওর? হ্যাঁ। ওয়েল লেডিস, আমি তোমাদের সাথে আবার একদিন বসবো। আজ উঠি। সকলে বিনা বাক্য ব্যয় করে সম্মতি জানালো। রওশাবা শক্ত করে মেয়ের হাত ধরল, যেন ছুটে যেতে না পারে। রুহানিয়া মনে প্রাণে চাচ্ছে আরবাজ তাদের না দেখুক। কিন্তু লিফট করে যখন নিচে নেমে এলো, তখন কোথা থেকে ছুটে এলো আরবাজ। কিন্তু রওশাবাকে দেখে দ্রুত মুখের অভিব্যক্তি পরিবর্তন করে বলল, মা, কেমন আছেন আপনি? রুহানিয়া, তুমি যে মায়ের সাথে দেখা করবে সেটা তো আগে বলনি। কতক্ষণ ধরে খুঁজছিলাম। রওশাবা একবার মেয়ের মুখের দিকে তাকিয়ে আরবাজের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, আমার প্রিয় আরবাজ, তোমাকে দেখে কেন আমার মেয়ে ভয় পেয়ে গেল? মা, আপনি ভুল বুঝছেন। ছোট একটা বিষয় আপনার মেয়ে আমার সাথে ঝগড়া করেছে। এই যে দেখুন, আমার গাল লাল। দেখে বুঝে নেন আপনার মেয়ে আদতে ভয় পেয়েছে কিনা। আমি রুহানিয়াকে বাড়ি নিয়ে যাচ্ছি। ঝামেলা হলে পার্টনারকে একা ছাড়া উচিত, মায়া বাড়ানোর জন্য। আরবাজ বিরক্ত হলো, কিন্তু তবু হেসে বলল, স্বামীর অনুমতি ছাড়া স্ত্রীকে নেওয়া উচিত নয়। তাছাড়া শাশুড়ি আপনি, এভাবে মেয়ে আর তার হাজবেন্ডকে আলাদা করা উচিত নয়। রওশাবা হাসল। আরবাজের পানে এগিয়ে তার সুশ্রী সুন্দর কপালে হাত বুলিয়ে কানের লতি ধরে টেনে বলল, সৃষ্টিকর্তা আমাকে 4জন মেয়ে সন্তান দান করলো, ছেলে দেননি। তো কি, তোমার মতন একটা ছেলে তো দিয়েছে। তোমার সুন্দর কথাবার্তা শুনে মনে হলো একটু কান টেনে দিই। যাই হোক, আমার মেয়ে যা চায় তাতে আমি কখনো আটকাইনি। তা নয় 4 বছর আগে তোমার সাথে বিয়েটা হতো না। রুহানিয়া নিজে যেতে চেয়েছে। এত অপমানের বিনিময়ে আরবাজ শুধু হাসলো। হাত উঁচু করে বলল, ওকে ওকে, আমার স্ত্রীর সাথে একটু কথা বলতে তো পারবো। রুহানিয়া, এসো তো এদিকে। রুহানিয়াকে টেনে আরবাজ একপাশে আনলো। দাঁতে দাঁত চেপে বলল, কাজটা ভালো করলে না। আমার কাছেই তোমার ফিরে আসতে হবে। আর মুখ একদম বন্ধ রাখবে। মনে আছে তো সমস্ত ফাইল, প্যান ড্রাইভ? আমি চাইলে দুদকের কাছে চলে যাবে। একটু ঘুরে ফিরে চলে আসবে, ঠিক আছে? রুহানি হ্যাঁ বোধক মাথা নাড়ল। আরবাজ রওশাবাকে দেখানোর জন্য মেকিভাবে মেয়েটার কপালে চুমু খেলো। অন্তত ভালোভাবে মেয়েটা তার কাছে ফিরে এলে হয়, তারপর শিক্ষা দিবে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।